আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? স্যার কেমন আছেন? অনলাইনে যারা আছেন শুনতে পাচ্ছেন? অনলাইনে যারা আছেন একটু আওয়াজ দেন, যে কোনো একদিন আওয়াজ দিলে হবে। জি স্যার, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। বুঝলাম। স্যার কি অবস্থা বলেন, আপনাদের কি অবস্থা? সবাই ভালো আছেন? পরীক্ষা পিছাইতে পিছাইতে আর কতদিন পিছাবে বলেন? পরীক্ষা কয় তারিখ? আবার এখন কয় তারিখ সেটা বলেন। আগস্টের কয় তারিখ? 8 তারিখ। আগস্টের 8 তারিখ। এখানে কি মডেল টেস্ট শুরু হয়েছে 200 নম্বরের? এখন শুরু হয়নি। বিষয়ভিত্তিক পরীক্ষাগুলো শুরু হয়েছে না? বিষয়ভিত্তিক সাবজেক্টিভ টেস্ট শুরু হয়েছে না? হয়েছে। বাংলা পরীক্ষা হয়েছে। 100 নম্বরের বাংলা পরীক্ষা হয়েছে হেল্পলাইনে? হয়নি। আন্তর্জাতিক বা বাংলাদেশ বিষয়গুলো এরকম কোনো পরীক্ষা হয়নি? এখনো হয়নি। আচ্ছা, পরীক্ষা আসতে আপনাদের আরো সময় আছে কতদিন? 8 তারিখ হলে মাঝখানে 2 মাস, প্রায় 3 মাস। তার মানে কতদিন? প্রায় 90 দিন। মানে আপনি, পিএসসি আপনাকে এখনো সুযোগ দিচ্ছে যে আপনি এখনো নিজেকে শুধরান। বুঝা গেছে? আপনাকে এখনো চান্স দিচ্ছে যে আপনি কি করেন, এখনো সুযোগ আছে প্রস্তুতি নেওয়ার জন্য। ঠিক আছে। আচ্ছা, আমরা আজকের ক্লাস, আপনার নিশ্চয়ই টপিক পেয়েছেন। টপিক কি? এসডিজি আর যুদ্ধ সমূহ। ঠিক আছে, আমি একটা ক্লাসে সম্ভবত আমার জাতিসংঘের কোনো ক্লাস আমি এসডিজি পড়িয়েছিলাম। এসডিজি ক্লাসটা পেয়েছেন এরকম কে কে আছেন হাত তোলেন তো। আমার এসডিজি ক্লাসটা পেয়েছেন কেউ পাননি? কোথায় নিয়েছিলাম? আচ্ছা, অন্য কোচিং এ নিয়েছিলাম সম্ভবত। আমাকে আজকে প্রথম দেখেছেন এরকম কেউ আছেন? আজকে আমার সাথে প্রথম ক্লাস। কে কে আছেন? আচ্ছা, এই ক্লাসের বাইরে কোথাও দেখেছেন আমাকে? কোথায় দেখেছেন? চকবাজার, গুলজার মোড়? আচ্ছা, অফিসে দেখেছেন। আচ্ছা, আমরা আজকে ইউটিউবে। ইউটিউবে দেখেছেন না? থ্যাংক ইউ। তো পরিচয় তো আশা করি দেয়া লাগবে না নাকি? পরিচয় দিতে হবে? দিতে হবে। আমার নাম খালেদ হোসেন, লেকচারার, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, ফুলগাজী সরকারি কলেজ, ফেনী, 40তম বিসিএস। বিসিএস এর লাইনে আমার প্রায় 6-7 বছরের জার্নি ছিল। তো 2-4 বার ফেল করার পর, অমানুষ হওয়ার পর মানুষ হয়েছে আর কি। হ্যাঁ। তো বাংলাদেশের প্রেক্ষাপটে বিসিএস টাকে মোটামুটি একটা সাফল্য ধরা হয় আর কি, বাংলাদেশের প্রেক্ষাপটে। ঠিক আছে। যেমন আপনারা যখন ম্যাজিস্ট্রেট হবেন, হ্যাঁ, আপনি যখন ম্যাজিস্ট্রেট হবেন তখন আপনি যখন জাতিসংঘে যাবেন, জাতিসংঘে যখন আপনি যাবেন তখন গিয়ে বলবেন কি, আমি চকবাজারের ইউনো। কি, আপনি তো এখানে অনেক ভাব নিবেন যে অ্যাডমিন ক্যাডার চকবাজারের ইউনো। হ্যাঁ। জাতিসংঘতে ইউনো মানে কি? ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। বলতে আপনি জাতিসংঘে বসে আবার কি কোন চকবাজারের ইউনো এটা জিজ্ঞেস করুন। বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমরা আজকে যেহেতু এসডিজি এবং যুদ্ধ সমূহ নিয়ে আমাদের ক্লাস, আহ প্রথমত আমরা এসডিজির 17টা যে গোল আছে সেই গোলগুলো আমরা মুখস্থ করাবো। অনেকে আমার ক্লাসে 2-1 জন হয়তো বা জেনেছেন আমার ওই ক্লাসটা। তারপর আমরা সরাসরি ম্যানুয়ালি এই ক্লাসটা আহ এখন শেখাবো। এবং এসডিজি যে 17টা লক্ষ্য আছে, গোল আছে, এই 17টা লক্ষ্য আপনাকে এই ক্লাস থেকে আমি এখন শিখে বের করবো ইনশাল্লাহ। ঠিক আছে। এসডিজিএস এর পূর্ণরূপ কি? এসডিজিএস এর পূর্ণরূপ হচ্ছে কি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। পৃথিবীতে একটা ধরিত্রী সম্মেলন হয়েছিল, আর্থ সামিট, 1992, 1992 সালে।
রিও ডি জেনেরিতে, ব্রাজিলের রিও ডি জেনেরিতে একটা ধরিত্রী সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে প্রথম এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর প্রাথমিক যে ধারণা সেটার সূচনা হয়েছিল কত সালে? 1992 সালে। আপনার পরীক্ষায় প্রশ্ন হবে যে ধরিত্রী সম্মেলন কত সালে হয়? অ্যান্সার কি? ধরিত্রী সম্মেলন কত সালে হয়? 1900, হ্যাঁ 1900 কত সালে? হ্যাঁ, অন্য কালার দিব? হোয়াইট দিব? ব্ল্যাক? হ্যাঁ, আচ্ছা। তাহলে এসডিজি এর গোল হচ্ছে কি আমাদের কয়টা? কয়টা? 17টা। আমরা ব্যাকগ্রাউন্ড না শিখে সরাসরি শিখবো, যেহেতু আমি বেসিক পড়াতাম, যেহেতু প্রিলি সামনে আপনাদের। আপনি যদি এটা কি বেসিক ফাউন্ডেশন কোর্সের স্টুডেন্ট হইতেন তাহলে আমি আরো ব্যাকগ্রাউন্ড পড়াইতাম, ঠিক আছে? আপনাকে ঠাড়া বলতে হবে, কারণ এসডিজি 17টা লক্ষ্য থেকে আপনাকে যেখানে একটা প্রশ্ন প্রিলিতে আসবে যে এসডিজির 11 নম্বর লক্ষ্যটা কি, বুঝা গেছে? বা এসডিজির 7 নম্বর গোলটা কি, এরকম প্রশ্ন হবে। স্যার বুঝাতে পারছি? তাহলে আপনি ইউটিউবে এসডিজির গোল মনে রাখার টেকনিক ইউটিউবে দেখবেন, অহরহ আছে, ঠিক আছে? অহরহ আছে। কিন্তু আজকে এই ক্লাস থেকে আশা করি আমি আপনাকে ক্লিয়ার করে বের করতে পারবো। আচ্ছা, প্রথমত আমরা একটু সিরিয়ালি লিখবো, একটু উপরে লিখে রাখেন হেডলাইন দেন। এসডিজি লিখেন, এসডিজি মনে রাখার কৌশল। এসডিজি, এসডিজি মনে রাখার কৌশল। ও, এক নম্বরে লিখেন দারিদ্র বিমোচন। এখানে মিক্স আছে, মিক্স মিক্স। স্যার কিছু কম্বাইন্ড স্ট্যান্ড আছে। যাই হোক, মানে এটা বিসিএস সিলেবাসের বাইরে না। আপনি 48 দেন, 68 দেন, সমস্যা নাই। এই প্রশ্ন আপনার প্রিলি রিটেন ভাইভাতে লিখতে হবে। এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এটা আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, কারণ উনি জাতিসংঘকে বেশি কি করে, ঠিক আছে, প্রেফার করে। বুঝাইতে পারছি? সো আগে রিজন যেটা যেটা ছিল অন্যান্য সরকারের আমল থেকে শুরু করে এই পর্যন্ত আমরা জানি, বাংলাদেশে বা পৃথিবীতে এসডিজির আগে এমডিজি ছিল, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। 2001 সাল থেকে 2015 সাল পর্যন্ত 15 বছর দীর্ঘমেয়াদী কি ছিল? এমডিজি ছিল, যেখানে 8টি লক্ষ্য ছিল। আমাদের এই এমডিজি নিয়ে আপাতত কিছু লাগবে না, যেহেতু আমরা এখন কোন যুগে বসবাস করি? এসডিজি যুগে, 2016 থেকে 2030। তাহলে আমাদের এসডিজি সময়কাল কত বছর? 15 বছর। সময়কাল কত থেকে কত? 2016 থেকে 2030। এটা কর্নারে ছোট করে লিখে রাখতে পারেন, 2016 থেকে 2030। এর এসডিজি এর প্রথম লক্ষ্যটা ছিল দারিদ্র বিমোচন। 2 নম্বর হচ্ছে কি ক্ষুধা মুক্তি। 3 নম্বর হচ্ছে কি সুস্বাস্থ্য। আর ওটা কি মানসম্মত শিক্ষা? মানসম্মত শিক্ষা, হ্যাঁ, মানসম্মত শিক্ষা। হ্যাঁ, প্রথম 5টা লিখে নেবেন। 1 নম্বর হচ্ছে কি দারিদ্র বিমোচন। একটু সিরিয়ালি লিখবেন, ঠিক আছে? আমরা টেকনিক গুলো পাশাপাশি লিখে দিব পরে, আগে আপনি সিরিয়ালি লিখতে থাকেন। জেন্ডার সমতা। 2 নম্বর হচ্ছে কি ক্ষুধা মুক্তি। 3 নম্বর হচ্ছে কি সুস্বাস্থ্য। 4 নম্বর হচ্ছে কি মানসম্মত শিক্ষা। 5 নম্বর হচ্ছে কি জেন্ডার সমতা। 5 নম্বর হচ্ছে কি জেন্ডার সমতা। সবাই লিখেছেন? আমরা এই 5টা আগে শিখি, তারপর সবার লেখা শেষ হলে একটু এদিকে তাকান। আহ আপনার ঘরে যদি খাবার না থাকে,
আপনার পেটে যদি খাবার না থাকে তাহলে কোনো কাজ করা সম্ভব না। এটা আপনার আপনার ক্ষেত্রে না, পৃথিবীর সব জায়গায়। ঠিক আছে? তাহলে প্রথম যে পয়েন্ট বলা হচ্ছে এসডিজির প্রথম যে পয়েন্ট বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে দারিদ্র্য বিমোচন। মানে আপনি গরিব থেকে ধনী হবেন। আপনি খেতে পারছেন না, ওখান থেকে খাবেন। বুঝে গেছে? দারিদ্র্য বিমোচন হবে। আপনার কাজ হচ্ছে প্রথম পয়েন্টটা মুখস্থ করা। প্রথম পয়েন্টটা কি? দারিদ্র্য বিমোচন। আচ্ছা, আপনি যদি দারিদ্র্য যে বা দরিদ্রতা যদি বিমোচন হয়ে যায়, বিমোচন মানে কি? মুছে যাওয়া, হ্রাস হওয়া, চলে যাওয়া। যদি দারিদ্র্য বিমোচন হয়ে যায় তাহলে আপনার কি মুক্তি পাবে? পেটের ক্ষুধা মুক্তি পাবে না? তাহলে দারিদ্র্য বিমোচন হলে আপনি কোথায় খেয়াল করবেন? পেটের দিকে খেয়াল করবেন। দারিদ্র্য বিমোচন হলে ক্ষুধা মুক্তি পাবে। কোথায় আসলাম আমরা? পেটে আসলাম, ক্ষুধা মুক্তি হবে। ক্ষুধা যদি মুক্তি পায়, আমি খেতে পারি, তাহলে আমার কি হবে? স্বাস্থ্য ভালো থাকবে না? 3 নাম্বারটা কি? সুস্বাস্থ্য। দারিদ্র্য বিমোচন, ক্ষুধা মুক্তি, সুস্বাস্থ্য। যদি স্বাস্থ্য ভালো থাকে তখন আমি কোথায় যাব? স্কুলে যাব। স্বাস্থ্য যদি আমার ভালো থাকে তখন আমি কোথায় যাব? স্কুলে যাব। নাকি স্কুলে গিয়ে স্বাস্থ্য ঠিক করব? তাহলে সুস্বাস্থ্য যদি হয় তাহলে আমি কোথায় যাব? স্কুলে যাব। 4 নাম্বারটার নাম কি? মানসম্মত শিক্ষা। শিক্ষার ইংরেজি কি? এডুকেশন। ঠিক আছে? এই এডুকেশনের কি আছে? এডুকেশনের প্রথম বর্ণটা কি? ই। এটা একটু ক্লু দিয়ে রাখি, পরে এটা কাজে দিবে। শিক্ষা। 5 নাম্বারটা কি বলেছে? জেন্ডার সমতা। তাহলে 4 নাম্বার আমরা কোথায় ছিলাম? শিক্ষা, মানসম্মত শিক্ষা। শিক্ষা নেওয়ার জন্য আমরা কোথায় যাই? এখন আপনি কোথায় গেছেন? চিন্তা করেন, আপনি আপনার স্কুলে গেছেন। স্কুলে যাওয়ার পর দেখেন তো, কল্পনা করেন তো, আপনি যে স্কুলে গিয়েছেন ওই স্কুলের এক বেঞ্চের রো যেটা ছিল এটা মেয়েদের রো ছিল, আর একটা রো ছিল কাদের? ছেলেদের। এর পরের পয়েন্টের নাম কি? জেন্ডার সমতা। জেন্ডার সমতা। প্রথমটা কি ছিল? দারিদ্র্য বিমোচন, ক্ষুধা মুক্তি, সুস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা। তারপর পাইছেন না? এখন আপনি কোথায় আছেন? কোথায় আছেন? কোন ঘটনায় আছেন? স্কুলে গিয়ে আপনি কোথায় বসে আছেন? বেঞ্চে বসে আছেন। আপনার এক রোতে মেয়েরা বসে আছেন, আর এক রোতে কারা বসে আছেন? ছেলেরা বসে আছেন। আসেন। আচ্ছা, এরপরে যাই। 6 নাম্বার লিখেন। আগে লিখে ফেলেন, তারপর বলতেছে। নিরাপদ পানি ও স্যানিটেশন। দূষণমুক্ত দূষণমুক্ত জ্বালানি। দূষণমুক্ত জ্বালানি। অর্থনৈতিক প্রবৃদ্ধি। শিল্প উদ্ভাবন ও অবকাঠামোগত উন্নয়ন। অবকাঠামোগত উন্নয়ন। স্যার আগে শিখে ফেলেন। হুবহু ওরকম ছিল না, আপনাকে মুখস্থ করার জন্য আমি এই টেকনিক দিচ্ছি, এবং আপনি এটা লিখলেও সেম হবে। বুঝা গেছে? ওখানে আপনার কোনো কোনো ধরনের সমস্যা নাই। হুবহু ওরকম না, একটু এদিক ওদিক আছে। হ্যাঁ, হ্যাঁ। এতটুকু লিখেন, এতটুকু লিখেন। অনলাইনে যারা আছেন লিখতেছেন? অনলাইনে যারা আছেন জি একটু লিখবেন। হ্যাঁ, জি লিখেন। স্যার। হ্যাঁ। সবার লেখা শেষ হলে আমাকে বলেন। সবাই লিখেছেন? আচ্ছা, আমরা কোন ঘটনায় ছিলাম মনে আছে?
স্যার লিখে শেষ করেন, লিখে শেষ করেন। একটু আমার দিকে তাকান সবাই। স্যার আমরা কোন ঘটনায় ছিলাম? কোন ঘটনায় ছিলাম? স্কুলে আমরা এখন কি করতেছি? বসে আছি। জেন্ডার সমতায় আমরা কি ছিলাম? বসে ছিলাম। বসে থাকার পর আপনি কল্পনা করেন, আপনার কল্পনা জগৎ চিন্তা করেন। আপনার ক্লাসরুম থেকে আপনি স্কুলের কথা চিন্তা করতেছেন। আপনার ক্লাসরুমে একটা জানালা ছিল, কথা বলুন না প্লিজ। ক্লাসরুমে একটা জানালা আছে। ওই জানালা দিয়ে আপনি দেখলেন, তাকাইলেন, একটা মাঠ আছে না, খেলার মাঠ আপনার স্কুলে? ওখানে একটা টিউবওয়েল আছে। খেলার মাঠে অবশ্যই প্রত্যেক স্কুলে একটা টিউবওয়েল থাকবে, একটা ওয়াশরুম থাকবে, ঠিক না? আপনি জানালা দিয়ে বসে এইরকম আলাদা করে বসে দেখলেন ওখানে একটা টিউবওয়েল আছে, নিরাপদ পানি, আর একটা ওয়াশরুম আছে, স্যানিটেশন। নিরাপদ পানি ও স্যানিটেশন। স্যার আপনি কি করতেছেন এখন? জানালার দিকে তাকাই আছেন, নিরাপদ পানি ও স্যানিটেশন দেখলেন, টিউবওয়েল দেখলেন, আর একটা কি ওয়াশরুম দেখলেন। ওকে, এটা দেখার পর যে মাঠটা আছে না স্যার, ওই মাঠে আপনারা চিন্তা করলেন কি ছুটির পর আমরা একটা বারবিকিউ পার্টি করবো এখানে। ওই বারবিকিউ পার্টির জন্য আপনার কি লাগবে? লাকড়ি লাগবে না? এই লাকড়িটার নাম হচ্ছে কি দূষণমুক্ত জ্বালানি। পাইছেন না? আপনি কোথায় আছেন এখন, কি করতেছেন? বারবিকিউ পার্টিতে আছেন। কত নম্বরে? 7 নম্বরে। কোন দিকে তাকাই আছেন? মাঠের দিকে, আপনার স্কুলের মাঠে। ওকে, এবার দেখেন 8 নম্বরে দেখেন তো, অর্থনৈতিক প্রবৃদ্ধি। অর্থনৈতিক ইংরেজিতে কি বলা হয়? ইকোনমিক্স। এই ইকোনমিক্সে দেখেন তো, আমরা যদি ছোট করে লিখি ইকোনো, কয়টা বর্ণ হয়েছে দেখেন তো, এসটা লিখি নে আমি। ইকোনমিকে কয়টা বর্ণ হচ্ছে একটু দেখেন তো? 1 2 3 4 5 6 7 8। পাইছেন না? আচ্ছা, 4 নম্বর আমরা কি শিক্ষাতে পাইছিলাম না? শিক্ষা, এডুকেশনের কি ছিল? ই ছিল। 4 দেখো না কত? 8। 8ও ই আছে। এডুকেশনের শিক্ষাতে 4-এ ই আছে, অর্থনীতির ইকোনমিকে ই আছে। 8টা বর্ণ আছে। 2 ধরনের আপনি সূত্র দিলাম আপনাকে। স্যার বোঝা যাচ্ছে? আচ্ছা, ওকে। 9 নম্বরে আমরা যখন নামাথা গুনি 3 তারিখে কত হয়? 9। দেখেন তো, এই সূত্রের মানে এটার পাশে লিখে রাখেন নিচে দিয়ে 3i। 3i। 3i কিভাবে? 3i দেখেন, শিল্পকে ইংরেজিতে কি বলা হয়? ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি। উদ্ভাবনকে কি বলা হয়? ইনোভেশন। ইনোভেশন। আর অবকাঠামোগত ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে, দেখেন কয়টা আই? 3টা আই। দেখেন তো, 3 তারিখা 9। 3 তারিখা 9। একটা আই এর জন্য হচ্ছে কি ইন্ডাস্ট্রি, আর একটা এর জন্য কি ইনোভেশন, আর একটার নাম কি অবকাঠামোগত উন্নয়নকে ইংরেজিতে কি বলা হয়? ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার। শিল্প, উদ্ভাবন ও অবকাঠামোগত উন্নয়ন। তাহলে 9 নাম্বার আমি কেমন মনে রাখবো? 3i। 3 তারিখে 9, 3i। ওকে, 5 নাম্বারে কি ছিল স্যার? 5 নাম্বার জেন্ডার সমতা। সমতার বিপরীত শব্দ কি? 5 দুগুণা কত? 5 দুগুণা কত? তাহলে ওখানে সমতা ছিল, সমতার বিপরীত শব্দ কি? অসমতা, হ্রাস। এটা হচ্ছে কি অসমতা, হ্রাস। স্যার এতটুকু ক্লিয়ার? এবার আবার প্রথম দিকে, প্রথমে ছিল আমার কি? দারিদ্র বিমোচন, ক্ষুধা মুক্তি, সুস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, জেন্ডার, তারপর নিরাপদ পানীয়, স্যানিটেশন, তারপর তারপর অর্থনৈতিক প্রবৃদ্ধি। 9 নম্বরে সাই সাই বলতেছেন নাকি মুখস্থ বলতেছে? সাই সাই বলতেছেন না? 10 নম্বর কি? 5 নম্বরে কি ছিল? 5 দুগুণা অসমতা। সমতার বিপরীত শব্দ অসমতা। পাইছেন? 4 নম্বরে কি ছিল? ইংরেজি কি বলেছিলাম? এডুকেশন। 4ও ই আছে, 8ও ই আছে। 8টা বর্ণ আছে ইকোনমিকে, অর্থনৈতিক প্রবৃদ্ধি। স্যার পারা যাবে? আমি পড়া জিজ্ঞেস করবো প্রত্যেকজনের কাছ থেকে, আমি পড়া জিজ্ঞেস করবো। বুঝা গেছে? কেন কেন জিজ্ঞেস করবো বলে স্যার, আমি 40তমতে যখন পরীক্ষা দিলাম, প্রিলিতে সম্ভবত ক্লাইমেট চেঞ্জের প্রশ্নটা আসছিল, যে জলবায়ু পরিবর্তন কত নাম্বার। এটা একটা প্রশ্ন, প্রিলিতে 1 নাম্বার পাইছিলাম। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে কি, রিটেনে 10 নাম্বারের প্রশ্ন আসছিল যে এসডিজি নিয়ে টিকা লিখুন। সাপোজ এখানে পরীক্ষায় কোচিং অনেকবার মডেল টেস্ট দিয়েছে, এখানে এসডিজি টিকা আসছে 5 নাম্বারের। হ্যাঁ, তো এসডিজি নিয়ে ছবি টবি আঁকা দিয়া
মোটামুটি আঁকছিলাম। তো ওখানে হচ্ছে 10 নাম্বারে হচ্ছে কি রিটার্নে লিখতে হবে আপনাকে। আর যদি এসডিজি নিয়ে কোনো প্রশ্ন নাই আসে, স্যার এসডিজি নিয়ে যদি কোনো প্রশ্ন নাইও আসে, আপনি যে কোনো উপায়ে এসডিজি খাতায় তুলে দিবেন, রিটার্ন খাতায়, এবং তুলে দিতে হবে। আপনি কি দিবেন, এত তথ্য কোত্থেকে দিবেন? আপনাকে এসডিজি তুলতে হবে। দারিদ্র্য নিয়ে প্রশ্ন আসবে না? আসবে। আপনাকে এসডিজি লিখতে হবে। জলবায়ু পরিবর্তন নিয়ে প্রশ্ন আসবে না? আসবে কিনা? পরিবেশ নিয়ে প্রশ্ন আসবে না? আমি কি বোঝাতে পারছি স্যার? আমাদের যে সামুদ্রিক যে সম্পদ, হ্যাঁ, যেমন ব্লু ইকোনমি আছে না, আমি ক্লাইমেট এই এসডিজির ঘটনা মারিয়ে দেবো ওখানে। কি হিসাবে? আমার রেফারেন্স হিসাবে, আমি কোট হিসাবে করে দিব, শেষ। স্যার বোঝাতে পারছি? আপনি আপনার ব্যক্তি জীবনে, আপনি যতদিন বেঁচে আছেন, পরীক্ষা রিলেটেড যা প্রশ্ন সব জায়গায় আপনি কি এসডিজি মারতে পারবেন। আমি কি বোঝাতে পারছি স্যার? সো 2030 সাল পর্যন্ত কি আছে? এসডিজি। পরীক্ষা যাই আসবে আসুক, আমি কি তুলে দিব? এসডিজি তুলে দিব। ব্যাংকের পরীক্ষা হোক, পিএসসির আদার্স পরীক্ষা হোক, বা অন্যান্য যে পরীক্ষা হবে হোক, আমি কি করে দিব? এসডিজি তুলে দিব স্যার। সো এটার জন্য আপনার এসডিজি খুব ইম্পর্টেন্ট। এবং ভাইভাতে আপনাকে জিজ্ঞেস করবে, ভাইভাতে প্রত্যেকজনকে জিজ্ঞেস করেছে, আমরা যারা ক্যাডার হয়েছে প্রত্যেকজনকে একটা এসডিজি জিজ্ঞেস করছে, যে কোনো একটা এসডিজি। বলছে এসডিজির 4 নাম্বার সূত্রটা, গোলটা কি বলেন। স্যার বোঝাতে পারছি? এখন আপনাকে যখন বলবে এসডিজির 7 নাম্বার গোলটা কি বলেন, ঠিক আছে, আপনি বারবিকিউ পার্টি মারে দিবেন ওখানে, কারণ শিখছেন তো বারবিকিউ পার্টি দিয়া। কিন্তু বোঝাতে পারছি? তাহলে আপনার একটুখানি আপনি সময় নিয়ে এটা বলতে পারবেন। আর যদি এই টেকনিক ইউজ না করেন, আপনি মুখস্থ করেন, পরীক্ষার এই যে ভাইবা রুমে আপনার তো পালপিটেশন থাকবে 200-র উপরে, আপনার প্রেসার থাকবে 200-র উপরে ওখানে, ওই যে ভাইবা রুমের ভিতর, ঠিক আছে, তখন আপনি দূষণ মুক্ত জ্বালানি করছেন নাকি বারবিকিউ পার্টি করছেন, এগুলো সব বেড়ে যাবে ওখানে। সো এই টেকনিক না দিলে আপনার মুখস্থ থাকবে না। এতটুকু ক্লিয়ার স্যার? যারা অনলাইনে আছেন, এতটুকু ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, 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 ওকে স্যার, আমরা এরপরে যাচ্ছি। 11 নম্বর লিখেন। টেকসই নগর ও শহর। পরিমিত ভূগ উৎপাদন 12 নম্বর। 13 নম্বরটা ইংলিশে লিখেন। ক্লাইমেটে আছে। জলজ জীবন, স্থলজ জীবন। শান্তি, শান্তি, ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান। 17 নম্বর হচ্ছে কি লক্ষ্য, লক্ষ্য পূরণে অংশীদারিত্ব। 17 নম্বর হচ্ছে কি লক্ষ্য পূরণে অংশীদারিত্ব। 17 নম্বর হচ্ছে কি লক্ষ্য পূরণে অংশীদারিত্ব। 11 টেকসই নগর ও শহর, পরিমিত ভূগ উৎপাদন। 13 নম্বর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন। 14 নম্বর হচ্ছে জলজ জীবন। 15 নম্বর হচ্ছে কি স্থলজ জীবন। 16 নম্বর হচ্ছে কি শান্তি, ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান। 17 নম্বর হচ্ছে কি লক্ষ্য পূরণে অংশীদারিত্ব। লক্ষ্য পূরণে অংশীদারিত্ব। অংশীদারিত্ব, লক্ষ্য পূরণে অংশীদারিত্ব।
স্যার লেখা শেষ। ওকে, আমরা এবার জানবো। লেখা শেষ? একটু দেখেন এবার, যদি লেখা শেষ হয় একটু তাকান, ওয়েট বোর্ডে তাকান, দেখেন তো 11তে কি আছে, গ আছে কিনা। স্যার 11 বানানে কি আছে, গ আছে। টেকসই নগরে একটা গ আছে না, পাইছেন না? আচ্ছা, এটা একটা টেকনিক। সেকেন্ড টেকনিক হচ্ছে কি, কয়টা নগর আরেকটা কি, একটা নগর আরেকটা কি, দুইটা এক মিলে কত হয়, হয়েছে কিনা দেখেন তো। টেকসই নগর ও শহর, একটা নগর একটা শহর, 11 এসডিজির 11 নম্বর। এটা একটা টেকনিক। আরেকটা টেকনিক হচ্ছে 11তে গ আছে, যেটা নগরে গ আছে, ওটা 11 নম্বর। পাইছি না দুইটা টেকনিক? স্যার পাওয়া গেছে। 12 নম্বর দেখেন, দেখেন তো 12 বানান এরকম না স্যার, এই যে 12র ব আছে, ভুগের কি আছে, 12র ব আছে, ভুগের ভ আছে, পরিমিত ভুগ উৎপাদন। 12র ব, ভুগের ভ, 12 নম্বর হচ্ছে পরিমিত ভুগ উৎপাদন। 13 নম্বরটা আপনাকে ঠাড়া মুখস্থ করতে হবে। একটা ইংলিশ আপনাকে, খালেদ স্যার আপনাকে একটা ইংরেজি এসডিজি মুখস্থ করতে দিয়েছে, সেটা কত নাম্বার, 13 নাম্বার। এইটা আপনার বাংলা দিয়ে আসবে না, আসবে কি দিয়ে, ইংরেজি দিয়ে। এটা বাংলা দিয়ে আসতে পারে, সেটা কি, জলবায়ু পরিবর্তন কত নাম্বার, 13 নাম্বার, অথবা ক্লাইমেট চেঞ্জ কত নাম্বার, 13 নাম্বার। স্যার বোঝা গেছে? আমি যদি বলি আপনাকে, প্রশ্ন করে যে 17টা লক্ষণ আপনাকে একটা ইংরেজিতে গোলস মনে রাখার কথা বলেছে, এটা কত নাম্বার, 13 নম্বর, ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন। ওকে, আচ্ছা, জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জের বাংলা হচ্ছে কি, জলবায়ু পরিবর্তন। জল আছে না স্যার, জল, এটার জন্য কি জীবন, জলজ জীবন। ক্লাইমেট চেঞ্জের পরের স্টেপটার নাম কি, জলজ জীবন। জলজ জীবন মানে কি, সমুদ্রের নিচে জীবন, সাগর মহাসাগর নিচে যে মাছ আছে, আহ সম্পদ আছে, নীল তিমি যা 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 আছে, ঠিক আছে, সাগর মহাসাগর সমুদ্রের নিচের জীবন সম্পদ এটা। যদি জলজ জীবন বলি, তারপরটা কি, স্থলজ জীবন। মানে এখন আমি পানি সমুদ্রের কথা বলে ফেলছি, তার মানে আমি এখন কার কথা বলতে হবে আবার, স্থলভাগের, মানে এই কুলের কথা বলতে হবে, স্থলজ জীবন। 15 নাম্বার। 16 নাম্বার, 16 হচ্ছে কি, আহ আমরা বলি না জীবনটা 16 আনায় মিছে, এরকম একটা কবিতার শ্লোক আছে না, জীবনটা 16 আনায় মিছে। আর যদি জীবনটা 16 আনায় সত্য হয়, তাহলে কি শান্তিতে পরিপূর্ণ হবে। এই জন্য 16 নাম্বারটা হচ্ছে কি, শান্তি, ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান। ঠিক আছে, তাহলে 16 শান্তি, 16 কি, শান্তি। এটা টেকনিক হচ্ছে। আরেকটা বিষয় আছে, আমরা অন্তস্থ ধ্বনি আছে না, তালব্য স, মূর্ধন্য স, দন্তের স, ওখানে স্বর একটা ঘটনা আছে, স, 16 মূর্ধন্য স, শান্তির তালব্য স। বুঝাইতে পারছি স্যার? অন্তস্থ ধ্বনি একটা কি আছে, সম্পর্ক আছে। 16 নাম্বার, 16 শান্তি, ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান। লক্ষ্য কয়টা, এই জন্য 17 নাম্বারটা কি দিয়ে শুরু, শব্দ কোনটা দিয়ে শুরু, লক্ষ্য দিয়ে শুরু, লক্ষ্য পূরণে অংশীদারিত্ব। লক্ষ্য কয়টা, এই জন্য 17 নাম্বারটা কি দিয়ে শুরু, লক্ষ্য পূরণে অংশীদারিত্ব। এখন স্যার বোঝা গেছে কিছু, কিছুটা সহজ হয়েছে না, পারা যাবে নাকি? আচ্ছা, প্রথম দিকে আসি। প্রথমটা দারিদ্র বিমোচন। ঠিক আছে, খাতা একটু সবাই আমার দিকে তাকান, খাতার দিকে তাকায়েন না, ঠিক আছে, খাতার দিকে তাকায়েন না, পারবেন, এখানে ফাঁসি দেওয়া হবে না, ঠিক আছে, একটু শিখে যান, আশা করি অ্যান্সার করতে পারবেন। প্রথমত হচ্ছে কি, দারিদ্র বিমোচন, মানে আমি খেয়াল করতে সাথে আপনি আপনার আপনার নিজের অঙ্গভঙ্গি নিজে খেয়াল করবেন। ক্ষুধা মুক্তি, আস্তে আস্তে আগে, এটা কি, এটা কি, জেন্ডার সমতা। কোথায় তাকাইছেন, কোথায় তাকাইছেন, জানালা দিয়ে কি দেখছেন, নিরাপদ পানি, স্যানিটেশন। দেখার পর আপনি কি করছেন, বারবিকিউ পার্টি কত নাম্বার, বারবিকিউ পার্টি কত নাম্বার, 7 নাম্বার। 8 নাম্বার কি, টেকনিক কি ছিল, ইকোনমিকে 8টা বর্ণ আছে, এটার ঠিক অপোজিটে 4 দুগুণ 8 ছিল না, এডুকেশন ছিল, শিক্ষা 4। ওকে, 9 নাম্বার, সূত্র বলেন, বলেন, ইন্ডাস্ট্রি, বলেন, ইন্ডাস্ট্রি, ইনোভেশন, ইনফ্রাস্ট্রাকচার, শিল্প, উদ্ভাবন। কয়টায়, 3টায়, 3 তারিখে 9 গেল, 9 নাম্বার গেল। 10, 5 কি ছিল, 5 কি ছিল, জেন্ডার সমতা ছিল।
সমতার বিপরীত শব্দ কি? অসমতা হ্রাস। 11-তে কি আছে? গ আছে। 100 নগর একটা, শহর একটা। 12-তে ব আছে, পরিমিত ভূ উৎপাদন। 13, 14 ক্লাইমেট চেঞ্জের বাংলা কি? জলবায়ু পরিবর্তন থেকে জলজ জীবন। যেহেতু জলজ জীবন বলেছে, পরেরটা কি? স্থলজ জীবন। 16 কি? 17 লক্ষ্য পূরণে পারবেন? মুছে ফেলবো? অনলাইনে যারা আছেন, আরশেদ একটু আনমিউট করেন তো। আরশেদ ভাই আনমিউট করেন আপনি। শোনা যায় নাকি ওই মিউট করে দিয়ে খেলতে চলে গেছেন? আচ্ছা, আরশেদ ভাই মনে হয় নাই। আচ্ছা, তামিম ভাই আছেন? তামিম ভাই একটু আনমিউট করেন তো। করছি স্যার। ক্লাস করেছেন? 17টা লক্ষ্যের এই ইয়েটা পুরোটা করছেন? জি স্যার। পারবেন? মুখস্থ হয়েছে? হ্যাঁ। খাতাটা বন্ধ করেন আপনি, আপনার সামনের খাতাটা বন্ধ করেন। তামিম ভাই করছি। বলেন তো, 9 নাম্বারটা কি ছিল? সূত্র বলেন। শিল্প 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 উদ্ভাবন অবকাঠামোগত উন্নয়ন 3I। দেখে বলছেন নাকি না দেখে বলছেন? না দেখে। ঠিক আছে, ঠিক আছে ভাই, ভিডিও দিব। ঠিক আছে, ঠিক আছে। না না, ভিডিও দিতে হবে না, থ্যাংক ইউ ভাই। আচ্ছা ভাই, সবার মুখস্থ হয়েছে? মুখস্থ হয়েছে? পারবেন? কে পারবেন হাত তোলেন। ঠাড়া 17টা মুখস্থ কে এখন পারবেন একটু হাত তোলেন। হ্যাঁ, দুইটাই এমনি বলেন, সমস্যা নাই। পারবেন? ভাই দাঁড়ান, আপনি দাঁড়ান। হ্যাঁ, কি নাম আপনার? নাম বলেন ভাই। আর না না, সাবজেক্ট কি আপনার? কোন ডিপার্টমেন্ট? গরিবের সাবজেক্ট মানে কি? সাবজেক্ট কি? রাষ্ট্রবিজ্ঞান? তো স্যার, এটা কি গরিবের সাবজেক্ট নাকি? সক্রেটিস, প্লেটো, এরিস্টটল আপনি জানেন? রাষ্ট্রবিজ্ঞানীদের মতে কোন রাষ্ট্রবিজ্ঞানী ব্যক্তি জীবনে বিয়ে করতে পারবে না, এই লাইন পড়েছেন নিশ্চয়ই। ঠিক আছে, হয়তোবা আমার পড়ার সীমাবদ্ধতা আছে। এরিস্টটলরা যে লিখে লিখে স্যার গেছেন কেন যে কোনো পারবো না? একজনে বলেছে কেন পারবে না, একজন রাষ্ট্র চিন্তাবিদ, সে শুধু রাষ্ট্র নিয়ে মাথা ঘামাবে, তার পরিবার নিয়ে মাথা ঘামানোর সুযোগ নাই। এটা হচ্ছে আদর্শ রাষ্ট্র চিন্তার মূল থিম। ঠিক আছে, মানে একজন ব্যক্তি একটা কাজই করবে, যিনি রাষ্ট্র চালাবেন তিনি আর কিছু করতে পারবেন না। কেন করতে পারবেন না? ধরেন আপনি মিয়ানমার নিয়ে যুদ্ধ হবে, বাংলাদেশে আলোচনায় বসছেন, আপনার বউ বলছে 1 কেজি পেঁয়াজ নিয়ে আসেন, কিছু হইলো, এই জন্য কোনো পরিবার থাকতে পারবে না রাষ্ট্র চিন্তা। আচ্ছা যাই হোক, আমি ওদিকে না যাই, এটা বিশাল আলোচনা। বলেন সিরিয়ালি বলেন তো। হুম 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 হ্যাঁ হুম ওনাকে বলতে দেন, আপনার ভাগে আসবে। আপনার অস্থির হওয়ার দরকার নাই, আপনার ওনার বোঝাই দেওয়ার দরকার। উনি উনি ওনার আপনার কথা আপনাকে বলতে হবে। হ্যাঁ, 5 নাম্বার। ইয়েস, হ্যাঁ 6 নাম্বার। হ্যাঁ, ওরে ওরে বলতে দেন না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 7 নাম্বার। দূষণমুক্ত জ্বালানি, দূষণমুক্ত জ্বালানি 7 নাম্বার। 8 নাম্বার বলেন। অর্থনৈতিক প্রবৃদ্ধি, হ্যাঁ 9 নাম্বার। আচ্ছা আপনি বসেন, সামনের জন দাঁড়ান তো ভাই। হ্যাঁ বসেন, আপনি বসেন। হ্যাঁ, এটা বন্ধ করেন, খাতাটা বন্ধ করেন। বলেন তো, 9 নাম্বার থেকে বলেন। হ্যাঁ, কি? থ্রি আইটা কি? ভেরি গুড। তারপর তারপর স্যার। হ্যাঁ, অসমতা কি? হ্রাস। হ্যাঁ, শহর। হ্যাঁ, উৎপাদন। হ্যাঁ 13।
ইংলিশে লিখে দিয়েছি ইংরেজিতে। হ্যাঁ 14। 14। ক্লাইমেট চেঞ্জের বাংলা কি? জলবায়ু থেকে জলজ। হ্যাঁ 15 নম্বর কি? সরি 16 নম্বর শান্তি ন্যায় বিচার ও কার্যের 17 নম্বর পুরনো অংশীদারিত্বে বসেন। দাঁড়ান আপনি দাঁড়ান। হ্যাঁ আপনি দাঁড়ান। আপনারা যারা অনলাইনে আছেন একটু নিজে মুখস্থ করার চেষ্টা করেন খাতা বন্ধ করে। সিরিয়ালি বলেন তো। হ্যাঁ 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 হুম স্যানিটেশন। হ্যাঁ হুম হুম বারো কল্পনা করেন। উনারে বলতে দেন না ভাই। হ্যাঁ রিলি তো আরেকজনে দিতে পারবেন না ভাই। আপনারটা আপনি চিন্তা করেন। উৎপাদন, হ্যাঁ পরিমিত ভোগ উৎপাদন 13। ইংলিশে বলেছেন ইংরেজিতে। হ্যাঁ হ্যাঁ হুম। 16 16 16 16 নম্বর বলেন। হ্যাঁ ওনার জন্য একটা হাততালি দেন তো সবাই। থ্যাংক ইউ। বসুন। কে বলবেন? চশমা চশমা ভাই দাঁড়ান। বলেন দ্রুত বলবেন। হাততালি দেওয়ার জন্য রেডি, দ্রুত বলেন। সুস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, জেন্ডার সমতা, হুম স্যানিটেশন, হুম হুম সুসংহত জ্বালানি, হুম অর্থনৈতিক প্রবৃদ্ধি। হুম কত নাম্বার আছেন? হ্যাঁ 3 তারিখা 9 বলেছিলাম। হ্যাঁ বলেন আইটা বলেন। কল্পনা করেন। যে আইটা কি সেটা বলেন। ইন্ডাস্ট্রি, ইনফ্রাস্ট্রাকচার বাংলা কি? শিল্প শিল্প, ভবন অবকাঠামো উন্নয়ন। হ্যাঁ বলেন 10 নম্বর বলেন। টেকসই নগর শহর, পরিমিত ভোগ উৎপাদন। আচ্ছা বসেন বসেন। পিছনের জন দাঁড়ান তো ভাই। পারবেন পুরোটা পারবেন বলেন তো। ওটা ব্যাখ্যা করতে পারেন, এমনি বলে যান বলে যান বলে যান। হ্যাঁ হুম সুস্বাস্থ্য, শিক্ষা, জেন্ডার সমতা, ছয় হচ্ছে নিরাপত্তা, আর হচ্ছে জ্বালানি, হ্যাঁ আর হচ্ছে ইকোনমি, অর্থনৈতিক প্রবৃদ্ধি। হ্যাঁ ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি। হ্যাঁ উন্নয়ন। লক্ষ্য পূরণে অংশীদারিত্ব। আচ্ছা বসেন। পাশের জন দাঁড়ান তো। 13 নম্বর কি? চেঞ্জ। বসেন। সামনের জন দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ আপনি আপনি হ্যাঁ আপনি বলেন 11 নম্বর। না না আপনার পরের জন, আপনি বসেন। 11 নম্বর বলেন। 11 নম্বর বসেন দাঁড়ান। আপনি বলেন 4 নাম্বার। বসেন দাঁড়ান। আপনি বলবেন 8 নাম্বার। বাংলা কি? অর্থনৈতিক প্রবৃদ্ধি। দাঁড়ান। পাশের জন দাঁড়ান। আপনি বলবেন 14 নাম্বার। জলজীবন। কারণ কি চিন্তা করছেন আপনি? ক্লাইমেট চেঞ্জের পরে। বসেন। হ্যাঁ আপনি দাঁড়ান। আপনি বলবেন 17 নাম্বার। আপনি দাঁড়ান। হ্যাঁ বারবিকিউ পার্টি কত নাম্বার?
ঠিক আছে, ঠিক আছে কিনা? বসেন, আপনি দাঁড়ান। আপনি বলেন 1 নাম্বার। দারিদ্র, হ্যাঁ। 2 নাম্বার কি? বসেন, দাঁড়ান। আপনি বলবেন ক্লাইমেট চেঞ্জ কত নাম্বার স্টেপ? দাঁড়ান, আপনি 5 এবং 10 বলেন। বসেন, আপনি বলেন। স্কুলে গিয়ে যে বসে, ওদিকে তাকাচ্ছেন কেন? স্কুলে গিয়ে যে বসে আছেন না, বসে আছেন, কত নাম্বার জেন্ডার সমতা? হ্যাঁ, 4 নাম্বার। 5 নাম্বার, 5 নাম্বার, 5 নাম্বারের পরে। কেমনে বুঝলেন? জানা দিয়ে তাকাইছেন, উনি মানে প্র্যাকটিক্যালি করতে জানা দিয়ে তাকাইছে। আচ্ছা বসেন, আপনি বলেন আহ আহ 2 নাম্বার। 2 নাম্বার, বসেন। আপনি বলেন 9 নাম্বার। ইনফ্রাস্ট্রাকচার মানে ইন্ডাস্ট্রি মানে কি? শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো। 13 নাম্বার বলেন। স্যার 5 নাম্বার বলেন। 10 নাম্বার বলেন। হ্যাঁ, আপনি ওদিকে চাইলে হবে না। বসেন বসেন, সমস্যা নাই, বলেন। আপনি বলেন 8 নাম্বার। আপনি বলবেন, আপনি বলেন 9 নাম্বার। হুম, এখানে আফরা নামে একজন আছেন, আপনি একটু আনমিউট করেন তো। আফরা নামে একজন আছেন, একটু আনমিউট করেন। হ্যাঁ, স্যার খাতাটা একটু বন্ধ করেন। স্যার করছি। আপনি বলেন 11 নাম্বারটা বলেন। শহর, টেকসই নগর ও শহর। সূত্র মনে আছে? সূত্র দিয়ে বলছেন জি। নাকি মুখস্থ করছেন? আর নগর আর শহর 1 1, আর এটা 11 নম্বর। ঠিক আছে, ঠিক আছে। কি হাসনাইম আরা নাকি কে কে একজন আছেন? আছেন কিনা দেখেন তো। হাসনাইম আরা, একটু আনমিউট করেন। জি স্যার স্যার, আসছি। ক্লিয়ার হয়েছে? 17টা মনে মানে মুখস্থ হয়েছে কিনা আপনার? জি স্যার। 8 নাম্বার কি স্যার? 8 নম্বর হচ্ছে নয়ের আগে অর্থনৈতিক প্রবৃদ্ধি। খাতা দেখে বলছেন না? না না স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। তো ওকে, মিউট করেন। স্যার আপনি বলেন তো 4 নাম্বার কি? আপনি বলবেন 7 নাম্বার। 7 নাম্বার বলেন। একটা 6 থেকে বলছেন আর একটা 7 থেকে বলছেন। দূষণমুক্ত জ্বালানি, ভেরি গুড স্যার। বলছেন আপনি? আচ্ছা আপনি বলবেন, বলেন 5 বলেন। 10 কি? আপনি বলেন 4 আর 8 বলেন। 4 আর 8। হ্যাঁ, বসেন। আপনি বসেন, সমস্যা নেই। আপনি বলবেন 3। 3। হুম, ঠিক আছে। আপনি বলেন 1। ক্লাইমেট চেঞ্জ কত নাম্বার বলেন? ভেরি গুড, পরের জন দাঁড়ান। 11 নাম্বার বলেন স্যার। 11। টেকনিক মনে করেন স্যার, মুখস্থ করলে হবে না স্যার। 11 গ আছে বলেছি না? ওনাকে বলতে দেন স্যার। একটা একের জন্য কি বলেছি? নগর। আর এটা কি? শহর। একের জন্য নগরে গ, 11তে গ আছে, টেকসই নগর ও শহর। আচ্ছা আরেকটা বলেন আপনি। আপনি বলবেন 8 নাম্বার বলেন তো। 8 নাম্বার। 8 নাম্বার। ইকোনমিকে কয়টাই আছে? 8টা বর্ণ আছে। ইকোনমিক্স শিখবো না, আমরা ইকোনমিক্স শিখার স্বার্থে স্বার্থে আর কি। ঠিক আছে, বসেন। পাশের জন দাঁড়ান।
কোন কোন টেকনিকটা আপনার বেশি মজা লাগছে বলেন তো? ক্লাইমেট চেঞ্জ মজা লাগছে বেশি, এটা তো কোনো টেকনিকই দিই নাই কিন্তু মজা লাগছে। বসেন, কত নাম্বার ক্লাইমেট চেঞ্জ, কত নাম্বার? আপনার কোন টেকনিক মজা লাগছে? দ্রুত বলেন। ক্লাইমেট চেঞ্জ বললে হবে না, এরপর আরেকটা বলেন। বারবিকিউ পার্টির চেয়ে মজার টেকনিক তো কোনোটা ছিল না। বারবিকিউ পার্টি কত নাম্বার? স্যার কত নাম্বার? 500 জন বলেন তো। দূষণ মুক্ত জ্বালানি কত? 3i বলেন কত নাম্বার? 3i। 3 তারিখে কি বলছে আপনার? কি কি শিল্প শিখতে হবে স্যার একটু। স্যার চশমা বলেন আপনি 12 বলেন তো। বসেন, সমস্যা নাই, 12 বলেন। ভেরি গুড। পরিমিত ভূগো উৎপাদন। স্যার টুপি। স্যার বলেন তো ক্লাইমেট চেঞ্জ কত নাম্বার? ওনাকে বলতে দেন। 5 বলেন, 5। 10 বলেন, 8 বলেন। আচ্ছা ছিলেন না, আচ্ছা ওকে, একটু দেখে নিয়ে। আচ্ছা ওকে। সবার জন্য একটা, সবাই হাত, আপনার তো জিজ্ঞেস করি নাই কিরে, বাকি আছেন না? কোন টেকনিক বেশি মজা পাইছেন বলেন? প্রথম 5টা বলেন তো, সিরিয়ালি বলেন। হুম হুম সুস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, জেন্ডার সমতা, বসেন। স্যার আপনি বলেন তো 6 নাম্বার থেকে বলেন। নিরাপদ পানীয়, স্যানিটেশন, হুম। দূষণমুক্ত জ্বালানি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, 3i, বলেন কি 3i বুঝলাম। শিল্প, এখন ভাই বসেন। ভাই বাতে যদি বলে যে 9 নাম্বার এসডিজি করবে, বলছে স্যার 3i। 3i মানে আপনারা কি বেয়াদবি করার জন্য জায়গা পান না? 3i মানে কি? ওখানে তো স্যার বসে বসে থাকে 3 জন। তো আপনি কি কোনো সাংকেতিক চিহ্ন ইউজ করতেছেন যে 3i বলে আমাদেরকে কি বোঝাচ্ছেন? মূর্খ বা এই টাইপের কিছু বোঝাচ্ছেন নাকি? ঠিক আছে ওকে স্যার। আশা করি এসডিজি নিয়ে কোনো প্রশ্ন প্রিলিতে আসলে কোনোদিনও মিস হবে না। বাংলাদেশের যত পরীক্ষা আসবে আসুক, প্রিলি হোক, পিএসসি যে কোনো পরীক্ষা হোক, ব্যাংকের পরীক্ষা হোক, এসডিজি নিয়ে প্রশ্ন আসলে প্রিলি আপাতত কি হয়ে যাবে, আমরা পার পেয়ে যাব। ঠিক আছে স্যার, প্রিলি এবং ভাইভাতে পারবে। যে রিটেনের বিষয় হচ্ছে আপনি প্রিলি পাস করেন, পরে আমার সাথে দেখা করবেন, তারপর রিটেনে কি করবেন সেটা দেখা দিব। ঠিক আছে, আগে প্রিলি পাস করেন। এই হচ্ছে কি আমার এসডিজি প্লাস। সেকেন্ড স্টেপ আমরা যুদ্ধ নিয়ে একটু কথা বলবো। পৃথিবীর ইতিহাসে অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয়েছে, তার মধ্যে যুদ্ধ নিয়ে যদি আলোচনা করতে চাই মানে শেষ নাই। কিন্তু আমি সংক্ষেপে কিছু যুদ্ধের কথা বলবো। তবে প্রথমে আমি একটু ঝামেলার জিনিসটা একটু শেষ করার চেষ্টা করি, সেটা হচ্ছে কি ইসরায়েল ফিলিস্তিনি ঝামেলাটা। ঠিক আছে, তো বাংলাদেশের যত টিচার বাংলাদেশ আন্তর্জাতিক ক্লাস করায়, তাদের ইন্টারন্যাশনাল যে ক্লাসগুলো করে, তাদের মধ্যে সবচেয়ে কঠিন টপিক হচ্ছে কি যুদ্ধের ইসরায়েল ফিলিস্তিন সংকট। কেন সংকট? 1900 মানে ধরা হয় 47 থেকে আজ পর্যন্ত এই যুদ্ধের কোনো কি নাই, সলিউশন নাই। কিন্তু এই যুদ্ধের প্রেক্ষাপট আর আগে শুরু হয়েছে। তো ওই জায়গা থেকে যদ্দূর আমরা একটু, যেহেতু সাম্প্রতিক এটা নিয়ে খুব বেশি আমাদের পরীক্ষার যুদ্ধের মধ্যে ইসরায়েল ফিলিস্তিন নাকি একটা প্রশ্ন আসতে পারে, যেহেতু যুদ্ধ থেকে একটা প্রশ্ন আসে ইন্টারন্যাশনালে। সো এই জায়গা থেকে আমরা একটু ইসরায়েল ফিলিস্তিন বিষয়টা আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। স্যার আমি যে সব জানি তা না, যদ্দূর পারে আমি চেষ্টা করার চেষ্টা মানে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, একটু নতুন পৃষ্ঠায় যান, হেডলাইন দেন ইসরায়েল ফিলিস্তিন সংকট। হ্যাঁ কি সংবিধান নিয়ে? এটা হচ্ছে কি ইসরায়েল ফিলিস্তিনের মানচিত্র। আপনারা একটা হেডলাইন দিয়েছেন, একটু কষ্ট করে এই ছবিটা আঁকেন, একটু মাঝখানে, খাতার মাঝখানে করে অঙ্কন করেন। ঠিক আছে, একটু মাঝখানে করে অঙ্কন করেন। এটা হচ্ছে কি ইসরায়েল ফিলিস্তিনের মানচিত্র। ঠিক আছে, হ্যাঁ, এই এলাকার নাম হচ্ছে কি ভূমধ্যসাগর।
এই এলাকার নাম হচ্ছে কি, এই যে এরকম যে এটাকে ভূমধ্যসাগরের ইংরেজি কে পারবে? কে পারবে একটু হাত তুলেন। দাঁড়ান, মেডিটারেনিয়ান বানান করেন, উনারে বলতে দেন। ভেরি গুড, ভেরি গুড। এই বানান আমি পারি না বলে আমার একটা চাকরি হয়নি। একটা জীবনের প্রথম ভাইবা ছিল একটা প্রাইভেট কলেজে, ওখানে ভূমধ্যসাগরের ইংরেজি জিজ্ঞেস করেছিল, তা আমি একটা আর বলি নাই, দুইটা ওখানে যে দুইটা ডাবল আর আছে, একটা আর না বলাতে বলছে আপনি বের হয়ে যান। বুঝে গেছে কেন বের হয়েছে, এটা আমি পরে বুঝতে পারছি আর কি। আচ্ছা, ওকে। ME লিখে, DITERR, MEDITERRANEAN, মেডিটারেনিয়ান। মেডি, ME বুঝছি। চশমা ভাই ঠিক আছে কিনা দেখেন তো। দেখেন, ভূমধ্যসাগরকে ইংরেজিতে, এবং আপনাদের ইংলিশ স্পেলিং আসতে পারে ইংরেজিতে, স্পেলিং স্পেলিং মেডিটারেনিয়ান, মেডিটারেনিয়ান। সিনাই উপত্যকা। ইজিপ্টের বাংলা কি? মিশর। গাজা। একটু লিখেন, ছবিগুলো একটু আঁকেন, নাইলে বোঝাইতে পারবো না। তেল আবিব। তেল আবিব কি রাজধানী কার রাজধানী? ইসরায়েলের রাজধানী। হুম। হ্যাঁ, মানে ইসরায়েল ফিলিস্তিনের রাজধানী তো আসলে জেরুজালেমে ধরা হয়, কিন্তু এদের যে প্রধান প্রশাসনিক রাজধানী হচ্ছে কি তেল আবিব। মানে ঝামেলা তো এই জায়গায়, ঝামেলা তো ওখানেই। মানে রাজধানী একটা দিয়ে বসাচ্ছে তিনজনের, দুইজনের। ঠিক আছে, ইসরায়েলের রাজধানী বা ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম, এটাই তো সমস্যা, মূল কেন্দ্র। আপনার রাজধানী নাকি আমার রাজধানী, এটা নিয়ে দ্বন্দ্ব চলতেছে 100 বছর ধরে। বুঝে গেছে, কিন্তু ফাইনালি এখন যে যেখান থেকে তারা কি কন্ট্রোল করে সেটা হচ্ছে কি তেল আবিব। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তারপর এ পাশে লিখেন, এটা হচ্ছে জর্ডান, পাশের দেশ হচ্ছে কি জর্ডান। সিরিয়া, এদিকে হচ্ছে কি লেবানন। মানচিত্র স্যার একুরেট হবে না, কিন্তু আমি আপনাকে একটা প্রাথমিক ধারণা দিচ্ছি। হ্যাঁ, লেবানন, সিরিয়া, এটা হচ্ছে কি গোলান মালভূমি। এটা হচ্ছে গোলান মালভূমি। গোলান মালভূমি। পশ্চিম তীর, এটা হচ্ছে কি অনেকটা এই এলাকা নিয়ে, এটা একটু লম্বা করা হবে, এখানে জায়গা নাই যেহেতু। পশ্চিম তীর, পশ্চিম তীর,
এই এলাকাটা হচ্ছে কি জেরুজালেম। এটা হচ্ছে কি জেরুজালেম। এই জায়গাটা হচ্ছে কি রামাল্লাহ। রামাল্লাহ, আচ্ছা, রামাল্লাহ রামাল্লাহ। আচ্ছা, একটু দেখেন এখানে শহর তারপরে শহর 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 মানে ফিলিস্তিনিদের রাজধানী টাইপের ধরা হয় আর কি, মানে ফিলিস্তিনিদের রাজধানী রামাল্লাহ শহর। ইয়াসিন আরাফাত যেখানে এটা কি পিএলও গঠন করছিল না, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, এটা হচ্ছে কি এটার কেন্দ্রবিন্দু। একটু বলি, এখানে একটু দেখেন, মানে এখানে স্যার কিছু বলেন। পশ্চিম তীর কি হয়েছে? পশ্চিম তারপরটা কি? তীর তীর পশ্চিম তীর। এটা হচ্ছে কি, আমি বলি পশ্চিম তীর কেন বলছে, এটা হচ্ছে জর্ডানের এই এলাকাটা হচ্ছে পশ্চিম পাশ না, মানে যেদিকে ফিলিস্তিন ইসরায়েলের এলাকার মানে সীমান্তের দিকে, ঠিক আছে? এটা হচ্ছে কি পশ্চিমে। পশ্চিম তীরটা ইসরায়েল ফিলিস্তিন কারণে হয় না, জর্ডানের এখানে একটা নদী আছে, জর্ডান নদী। জর্ডান নদীর এই পাড়াটা হচ্ছে কি পশ্চিম তীর বলা হয়, এটাকে ইংরেজি কি ওয়েস্ট ব্যাংক যেটাকে বলা হয়, হ্যাঁ, পশ্চিম তীর। আচ্ছা, এখানে একটু দেখেন, আহ মানে মূলত এই যে এখন যে মানচিত্র দেখেন, এই যে গাজার যে এলাকা আছে এই এলাকা এবং ইসরায়েলের এই যে রামাল্লার যে এলাকা আছে, এখানকার কিছু এলাকায় হচ্ছে কি শুধুমাত্র কার আছে এখন নিয়ন্ত্রণে? ফিলিস্তিনিদের আছে। বাকি পুরো এলাকাটা কার অধীনে? ইসরায়েলের অধীনে, ঠিক আছে? এটা যদি আমি একটুখানি আপনাদের এই আমার শীটে দেখাই, সেটা হচ্ছে একটু দেখেন, লাল কালারটা দেখা যাচ্ছে একটু আপনাদের, লাল কালার, এই যারা আছেন এখানে, হ্যাঁ, একটু একটু লাল কালার দেখা যাচ্ছে কিনা? এই যে গাজা, এটা হচ্ছে গাজা, ঠিক আছে? আর এটা হচ্ছে কি জেরুজালেমে এবং রামাল্লার যে এই এলাকাটা, মানে বাকি পুরা ভূখণ্ড যেটা আছে একটু আকাশি কালারের যেটা আছে, লাল কালার ছাড়া বাকি কালারটা কি এখন ইসরায়েল। আমি কি বুঝাতে পারছি স্যার? কিন্তু এটা প্রথম দিকে কি ছিল? পুরাটা কোন কালার ছিল? লাল কালার ছিল। একটু একটু শুধু কি ছিল? ইসরায়েলিদের ছিল। স্যার বুঝাইতে পারছি? ওকে। এখন মানচিত্রটা এই জন্য বললাম, মানচিত্র আপনাকে আপনি যখন রিটেন দিবেন তখন এটা ইম্পর্টেন্ট হবে, তারপর একটু আমরা বোঝানোর ক্ষেত্রে বলছি। এবার একটু শুনেন, এবার একটু শোনা, সবার যদি লেখা শেষে একটু শুনেন, কারণ এই শোনার মধ্যে অনেক কিছু ঘটনা চলে আসবে। মানচিত্র আঁকছেন না সবাই? একটু শুনেন। খোলাফায়ে রাশেদিনের তৃতীয় খলিফা ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু। কোন খলিফা? প্রথম খলিফার নাম আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু। হযরত উসমান রাদিয়াল্লাহু এর নামে পৃথিবীতে আরেকটা খিলাফত বা ডাইনেস্টি প্রতিষ্ঠিত হয়, যেটাকে উসমানীয় খিলাফত বলা হয়। পৃথিবীর ইতিহাসে এই উসমানীয় খিলাফত ইংরেজরা অটোমান বলে ইতিহাসে প্রচার করে। মানে উসমানীয় সুলতান যেটা ছিল তুরস্কে বা টার্কিতে, যে উসমানীয় খিলাফত ছিল অটোমান, এটা ইংরেজি খ্রিস্টানদের সময় এসে এই উসমানীয় ডাইনেস্টিটা কি অটোমান শাসক বা শাসন হিসেবে চলে আসে। তাহলে এই ঘটনা তারা উসমানীয় বা তুর্কিরা যে অটোমান শাসন বললো বা অটোমান সাম্রাজ্য বললো, এটা ধারণা কোত্থেকে নিয়েছে তারা? খোলাফায়ে রাশিদিনের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু নাম অনুসারেই এই খিলাফতটা নামকরণ হয়েছিল। তার দেশের যে আমির খলিফা ছিলেন, ওখান থেকে উসমানীয় খিলাফতটাই পরবর্তীতে ইতিহাস আমরা অটোমান হিসেবে চিনি। এতটুকু ক্লিয়ার না স্যার? অটোমানরা যখন পৃথিবীকে শাসন করে, অটোমান মানে মুসলিমরা, মুস্তাফা কামাল পাশার নাম শুনেছেন নিশ্চয়ই। মুস্তাফা কামাল পাশা তথা তার পূর্ব সময়ে যখন অটোমানরা পৃথিবীকে শাসন করে, পৃথিবীর প্রায় 3/2 কাদের আন্ডারে ছিল? মুসলিম অটোমানদের অধীনে ছিল। ওই অটোমানদের অধীনে যখন ছিল, তখন এই ইসরায়েল ফিলিস্তিনের টোটাল ভূখণ্ডটা কার আন্ডারে ছিল? অটোমানদের আন্ডারে ছিল, মানে মুসলমানদের আন্ডারে ছিল। অটোমানরা পৃথিবীর সবচেয়ে ন্যায় বিচার শাসক ছিল, যেহেতু মুসলিম শাসক, অন্যান্য ধর্মের শাসকের চেয়ে তারা ন্যায় বিচার শাসক ছিল। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় তুরস্ক ছিল কোন পক্ষে স্যার? অক্ষ শক্তিতে। ভালো করে খেয়াল করবেন। প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়? 1914 সালে, 18তে শেষ হয়।
প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোমান বা তুরস্করা ছিল অক্ষ শক্তিতে। অক্ষ শক্তি কারা? জার্মানি, ইটালি। জার্মানি, ইটালি, আরেকজনকে অস্ট্রিয়া। ঠিক আছে, অস্ট্রিয়া ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। হাঙ্গেরি আরো আরো আছে, আমরা আমরা জার্মানিকে ধরি। তুরস্ক মিত্র শক্তিতে যোগদান করতে চেয়েছিল। ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া মিত্র শক্তিতে ছিল, তারা তুরস্ককে নেয়নি, অটোমানদেরকে নেয়নি। এই কারণে তারা কোথায় চলে গেছিল? অক্ষ শক্তি জার্মানির কাছে চলে গেছিল। তো এই যে চলে যাওয়ার কারণে প্রথম বিশ্বযুদ্ধে কারা পরাজিত হয়? অক্ষ শক্তি বা জার্মানি পরাজিত হয়। এই অক্ষ শক্তি পরাজিত হওয়ার কারণে তুরস্ক পরাজিত হয় না? তুরস্ক যখন পরাজিত হয় তখন এই অঞ্চলে যে তুরস্কের অধীনে, অটোমানদের অধীনে যে এলাকা ছিল, এটা কার আন্ডারে চলে যায়? মিত্রশক্তির আন্ডারে চলে যায়, বিশেষ করে ফ্রান্স, ব্রিটেন আন্ডারে চলে যায়। তখন ব্রিটেন খুব প্রভাবশালী, পৃথিবীকে কলোনি স্থাপন করা রাষ্ট্র, মানে উপনিবেশ। এবং ফ্রান্সও কিছু কিছু এটা কি প্রভাব বিস্তার করে, যে নেপোলিয়ন বোনাপার্ট আরো যারা যারা ছিল। ব্রিটেন এবং ফ্রান্স এই এলাকা তারা ভাগ করে নিয়ে নেয়। কখন? অটোমানরা যখন এই এলাকা ছেড়ে চলে যায় তখন। এই এলাকা এখন কার হাতে? ফ্রান্স এবং ব্রিটেনের হাতে। বেশিরভাগ এলাকা ব্রিটেনের হাতে। তো ব্রিটেনের হাতে যে এলাকা ছিল, ওই এলাকা তারা যুদ্ধ পরবর্তী সময়ে যখন দেশের সংস্কার, দেশ পুনর্গঠন, তারা যখন অর্থনৈতিক মন্দায় পড়লো, হ্যাঁ, তাদের যে শিল্প বিপ্লব বা আদার যে ঘটনাগুলো হলো, এটার কারণে তারা চিন্তা করলো কি, সাম্রাজ্যবাদ নীতি থেকে, উপনিবেশবাদ থেকে আমরা একটু কি সরে গিয়ে আমরা আমাদের দেশটাকে কি করব? পুনর্গঠন করব। এটা করতে গিয়ে তারা এই এলাকা ছেড়ে দেয়। বলছে এই এলাকা আমি ছেড়ে দিচ্ছি, আমি এই এলাকা ছেড়ে কোথায় চলে যাব? আমি আমার ব্রিটেন, আমার দেশে চলে যাব। এই নীতি তারা বাদ দিল। বাদ দেওয়ার সময়, যাওয়ার সময় তারা কি করলো? ব্রিটেনের যে অধীনস্থ যে এলাকা ছিল, সেই এলাকাটা জাতিসংঘকে দিয়ে দিল। বলে যে ভাই ধর, এটা তুই রাখ, আমি চলে যাচ্ছি, এটার একটা হেস্তানেস্তা তুই করবি। আমি, কারণ একটা কাউকে 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 তো দিতে হবে, এটা জাতিসংঘকে দিয়ে তারা চলে গেল। ঝামেলাটা লাগাইছে জাতিসংঘ। জাতিসংঘ কি করলো? এই এলাকা নেয়ার পর জাতিসংঘ একটা ভোটাভুটির ব্যবস্থা করলো এবং একটা ভাগ করে দিল পার্সেন্টেজ আকারে। পার্সেন্টেজ আকারে ভাগ করতে গিয়ে জাতিসংঘ কি করলো? 55% এলাকা কাকে দিয়ে দিল? ইসরায়েলকে দিয়ে দিল। এর আগে একটুখানি বলেনি, এই এলাকাতে ইসরায়েলিদের যে আসার যে ঘটনা, সেটা যদি আমরা একটু দেখি। পৃথিবীতে আমরা হিটলারের নাম শুনেছি না? এটা তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আগের ঘটনা। 33 থেকে 43 সম্ভবত হিটলার একনায়কতন্ত্র হিসেবে পৃথিবীতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইয়ে করেছেন। তো এখানে এই এলাকাতে হিটলার তথা পুরা বিশ্বের যে ইহুদিরা ছিল, সব জায়গায় ইহুদিরা কিন্তু একটু অনিরাপদ ছিল, বা হিটলারের কাছ থেকে তারা মার খেয়েছিল। কিন্তু একটু কিছুটা অধিকার পেয়েছিল কোথায়? এই ইসরায়েল ফিলিস্তিনিদের ইহুদিরা। কেন পেয়েছিল? এখানে মুসলমানদের একটা কি ছিল? শাসন ছিল, বা তাদের একটা অধিকার দেওয়ার একটা সুন্দর একটা প্রসেস ছিল। পৃথিবীর সব জায়গায় ইহুদি ছড়িয়ে ছিটিয়ে ছিল, কিন্তু কিছু সংখ্যক ইহুদি এখানে কি করলো? যারা ছিল তাদের অধিকারটা তারা কি করলো? মোটামুটি অন্য জায়গা থেকে মোটামুটি তারা সেট করলো। এবং তারা চিন্তা করলো যে পৃথিবীতে যদি কোনো ইহুদি চলে আসে তাহলে এই জায়গাতে আসা যাবে, কারণ অন্য জায়গাতে সব জায়গায় মার খাচ্ছে। সেই হিসেবে এটা কিছুটা হলো কি নিরাপদ। এটার প্রেক্ষাপটে আমরা ওনার নাম কি, 1917 সালে যেটা হয় বেলফোর ঘোষণা, হ্যাঁ, আর্থার বেলফোরের নামে, যে ব্রিটেন যে প্রেস সচিব আর্থার বেলফোরের নামে যে বেলফোর ঘোষণা হয়, তারা বললো কি আমরা একটা আলাদা ইহুদি রাষ্ট্র গঠন করার চেষ্টা করব। এই ইহুদি রাষ্ট্র গঠন করার প্রক্রিয়া যারা যখন শুরু করলো, এবং তারা চিন্তা করলো এই ইহুদিদেরকে কোথায় ট্রান্সফার করা যায়, হ্যাঁ, এটার জন্য তারা বেছে নিল কোথায়? এই এলাকাতে তারা বেছে নিল। তাহলে এই এলাকাতে এই জাতিসংঘের মধ্যস্থতার আগে এখানে তারা প্রায় হঠাৎ করে 1938 সালের দিকে 3% থেকে প্রায় 30% ইহুদির সংখ্যা বেড়ে গেল এই এলাকাতে। মানে সব জায়গা থেকে ইহুদি আসা শুরু করলো। আসার পর এখানে যখন আস্তে আস্তে ইহুদিদের সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো, ওই যে 55% এলাকা জেরুজালেমকে ইসরায়েলদেরকে দিল না, দেওয়ার সাথে সাথে এখানকার লোকাল যারা ফিলিস্তিনি ছিল তারা কি বিদ্রোহ শুরু করলো না? তারা বিদ্রোহ শুরু করলো কার বিরুদ্ধে? ইসরায়েলদের বিরুদ্ধে। কারণ এখানকার লোক তারা 55% পেলে কারা পাবে? ওরা পাবে। 60% 70% মানুষ হচ্ছে কি ফিলিস্তিনি, কিন্তু জাতিসংঘ কি করছে? 55% এলাকা কাকে দিয়ে দিছে? এখন এটা তারা বললো কি এটা তাদের
তারা এটা এই 55% যে রাইটসটা এটা নেয়ার জন্য তারাও বিপ্লব শুরু করলো। ফিলিস্তিনে যারা স্থানীয় আছে, স্থানীয়রা ওরা ওদের জায়গা রক্ষা করার জন্য আন্দোলন করবে না? তো আমার বাপ দাদার সম্পত্তি তুই আইসা কিভাবে নিবি, এটা তারা আন্দোলন করবে। এই আন্দোলন শুরু হলো। এই ফিলিস্তিনিদের সাথে এবার আরব বিশ্ব কি হলো, যুক্ত হলো। পাশের দেশগুলো আছে না, এই বিশ্ব যুক্ত হলো। এই ইসরায়েল এবং ফিলিস্তিনের সাথে এই যুক্ত হওয়া নিয়ে 4টা যুদ্ধ হলো ইতিহাসে। প্রথম আরব ইসরায়েল যুদ্ধ, সেকেন্ড, থার্ড, ফোর্থ। প্রথমটা কত, 1948, 1956, 1967, 1973। 4টা আরব ইসরায়েল যুদ্ধ হয়। এই 4টা আরব ইসরায়েল যুদ্ধ হওয়ার পরও এটার কোনো কি হয় নাই, সলিউশন হয় নাই। সেটার মধ্যে অনেক ভিতরে ঘটনা আছে, আমরা এখন একটু লিখবো, তারপর আর বাকিটা ঘটনা লিখবো। লিখেন, আরব আরব ইসরায়েল যুদ্ধ হয় 4টা। ওই সময়ের ঘটনা লিখেন, আরব ইসরায়েল যুদ্ধ হয় 4টা। লিখেন। এটা মোটামুটি পছন্দ, সেটা কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে অবশ্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। জাতিপুঞ্জ ছিল না তখন, আমি আপনাকে জাতিসংঘ বলতেছি আর কি। তখন তো লিগ অফ নেশন ছিল। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে পৃথিবীতে যাতে যুদ্ধ বিগ্রহ আর সংগঠিত না হতে পারে, সেটার জন্য লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হলো। এই লিগ অফ নেশনস এর ব্যর্থতা তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আবার হলো। পৃথিবীতে যাতে বিশ্বযুদ্ধ আর না ঘটে তার জন্য কি করলো, জাতিপুঞ্জ গঠন করলো। জাতিপুঞ্জ গঠন করে কেন কেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হলো? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে কইরা 2টা সেভার চুক্তি, একটা হচ্ছে সেভার চুক্তি আর একটা কি, একটা তুরস্ককে খণ্ড বিখণ্ডন করলো, আর একটা জার্মানিকে কি করলো, কোণঠাসা করলো। 2টা চুক্তি, আর একটা নাম কি আমি তো বলে গেলাম, একটা সেভার্স লুজান না, আরেকটা আছে ভার্সাই চুক্তি। 2টা চুক্তি, একটা তুরস্ককে ভাগ করে দিল, আর একটা কি জার্মানিকে ভাগ করে দিল। তো জার্মানি তুরস্ককে ভাগ করার পর তাদের মনে একটা প্রতিশোধ আছে না, যে তার এলাকাটা দখল করে নিল। এখান থেকে কার জন্ম হইলো? ইতালিতে মুসোলিনির জন্ম হলো, জার্মানিতে হিটলারের জন্ম হলো। আরেকজন এক না একতন্ত্রে তার নাম কি, একটু আমি বলতেছি, তিনজন রাষ্ট্রনায়কের হ্যাঁ, তুরস্কের মুস্তাফা কামাল পাশা, যিনি আধুনিক তুরস্কের জনক। মানে ইউরোপের যত পাশ্চাত্য যে কালচার আছে, এটাকে মুসলিম কালচারে কি করছেন, এক করে ফেলছেন। ঠিক আছে, এরা কেন একটা একতন্ত্র হয়েছে? তাদের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে তাদেরকে যখন ভাগ বাটোয়ারা করলো, তারা এটা প্রতিশোধ নিবে না? এটার প্রতিশোধ নিতে গিয়ে তো নাৎসি বাহিনী গঠিত হলো, হিটলারের এই কাজ হলো পৃথিবীতে। বুঝে গেছে স্যার? হিস্ট্রি থেকে অনেক ঘটনা আছে, বের হবে। একটু লিখেন, প্রথম আরব ইসরায়েল যুদ্ধ 1900, ব্র্যাকেট দিয়ে লিখেন 1948 সাল। সেকেন্ড আরব ইসরায়েল যুদ্ধের পাশে লিখেন 1956 সাল। থার্ড আরব ইসরায়েল যুদ্ধ লিখেন 1967 সাল। সাল। পাশে লিখে ব্র্যাকেটে লিখে রাখেন 6 দিন। এই যুদ্ধের স্থায়িত্বকাল ছিল 6 দিন। 73 সালে লিখেন চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ 1973 সাল। এই যুদ্ধ কতদিন স্থায়ী ছিল? 21 দিন। চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ 21 দিন। তো আপনার পরীক্ষায় এই জায়গাতে প্রথম যদি ইতিহাসের ব্যাকগ্রাউন্ডের প্রশ্ন আসে, তখন প্রশ্ন হবে কি, প্রথম আরব ইসরায়েল যুদ্ধ হয় কত সালে? 1948 সালে। সেকেন্ড হচ্ছে কত? 1956। থার্ড, তাহলে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের স্থায়িত্বকাল কতদিন ছিল? আর চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধের স্থায়িত্বকাল 21 দিন। এবার দেখেন, একটু লিখতে হবে না, একটু শুনেন। প্রথম আরব ইসরায়েল যুদ্ধ যখন হয়, তখন কিছুটা জাতিসংঘ এটার মধ্যস্থতায় কিছুটা এটাকে কি করে, থামিয়ে দেয়। মানে প্রথম আরব ইসরায়েল যুদ্ধটা বন্ধ হয়ে যায় কার মধ্যস্থতায়? জাতিসংঘের মধ্যস্থতায়। 1956 সালে যে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ হয়, তখন হচ্ছে কি সুয়েজ খালকে কেন্দ্র করে এই আরব ইসরায়েল যুদ্ধ হয়। সুয়েজ খাল, আমার ক্লাসটা কি করেছেন? আন্তর্জাতিক একটা ক্লাস করা হয়েছিলাম, যেটা সুয়েজ খাল নিয়ে আলোচনা করেছিলাম। সুয়েজ ক্যানেল নিয়ে।
সুয়েজ খালকে জাতীয়করণ করেছিল জামাল আবদেল নাসের। হ্যাঁ, মিশরের জামাল আবদেল নাসের সুয়েজ খালকে জাতীয়করণ করাকে কেন্দ্র করে, মানে সুয়েজ খালের উপর দখলদারিত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে ফ্রান্স, ব্রিটেন, আদার্স মিত্র রাষ্ট্রগুলো এইটার উপর একটা ঝামেলা লাগাইয়া এই সুয়েজ খাল বন্ধ করে দেয়। প্রায় 1 বছর মনে হয় বন্ধ ছিল, 56-57 এরকম সময়ে বন্ধ ছিল জামাল আবদেল নাসেরের সাথে। এটাকে কেন্দ্র করে সেকেন্ড আরব ইসরায়েল যুদ্ধ হয়, যেখানে ইসরায়েল এক পক্ষ, বাকি পক্ষ কি পার্শ্ববর্তী যে মুসলিম রাষ্ট্রগুলো। সেক্ষেত্রে এই যুদ্ধ বন্ধ হয় আমেরিকা, রাশিয়া এবং জাতিসংঘ তিনজনে এটার কি মধ্যস্থতা করে এটার কোন রকম কি স্টপ করেছিল। কেন? পৃথিবীর ইতিহাসে সুয়েজ কালে একমাত্র কাল যেটার বাণিজ্যের সবচেয়ে বেশি কি এই পথে হয়। এশিয়া মহাদেশের সকল বাণিজ্য জাহাজ কোন দিয়ে প্রবেশ করে? ইউরোপে যাওয়ার জন্য সুয়েজ খাল, এডেন, লোহিত সাগর, সুয়েজ খাল, ভূমধ্য সাগর, জিব্রাল্টার প্রণালী, আটলান্টিক মহাসাগরে ইউএসএ। এটা হচ্ছে কিরা পথ, জলপথ। ঠিক আছে, আপনারা যদি মানচিত্র দেখেন, আমি যেটা বলছি এটা একটু মিলে নিয়ে দেখবেন যে এইভাবেই সৃষ্ট। তাহলে এই জলপথটা ক্লিয়ার করার জন্য তারা প্রথম হচ্ছে আমেরিকা, পৃথিবীর সবচেয়ে বড় ভাই তখনও ছিল, এখনো আছে আমেরিকা, ইউএসএসআর সাবেক সোভিয়েত ইউনিয়ন, ইউএসএসআর এর পূর্ণরূপ কি ইউনিয়ন সোশ্যালিস্ট সোভিয়েত রিপাবলিক, নাকি রিপাবলিক, সাবেক সোভিয়েত ইউনিয়ন। তারপর হচ্ছে কি জাতিসংঘ, এরার মধ্যস্থতায় এটা বন্ধ হয়। তৃতীয় যে আরব ইসরায়েল যুদ্ধ হয়, তৃতীয় কত সালে? 67 সালে, 6 দিন ব্যাপী। এই যুদ্ধের মূল যে ঘটনা ছিল, সেখানে তারা কি করলো? মিশরের যে সিনাই উপত্যকা আছে না, এটা দখল করে ফেললো। কারা? 67 সালের ঘটনা দেখেন। এই যে মিশরের যে সিনাই উপত্যকা আছে এটা দখল করলো, এই যে সিরিয়ার যে গোলান মালভূমি আছে সেটাও দখল করে ফেললো কে? ইসরায়েল। এই দুইটা দখল কইরা তারা ইসরায়েলিরা প্রায় 8 লাখ ফিলিস্তিনি মানুষকে, তাদের যে কিছু আশেপাশে যে এলাকা ছিল এদের ওখান থেকে নিজ দেশে নিজেদেরকে শরণার্থী হিসেবে ঘোষণা করলো। মানে বলছে আপনারা এখান থেকে চলে যান, নাহলে আমরা মেরে ফেলবো। এবং প্রায় 8 লাখ মানুষ, মানে তাদের যে এলাকা ছিল, মানে তাদের যে নিজস্ব যে ভূমি ছিল সেখান থেকে আরো কিছু দূর এলাকা সরে যায়, মানে ফিলিস্তিনিদের নিজেদের এলাকা থেকে সরে যায়। কত সালে? 6 দিনের যে যুদ্ধ ছিল, হ্যাঁ 67 সালে। এখন সিনাই উপত্যকা যখন দখল করে ফেলছে, এবার এখানে কে ঢুকে গেছে? ইজিপ্ট ঢুকে গেছে না মিশর? মিশরের কাজ হচ্ছে কি যে কোনো মূল্যে কি উদ্ধার করা, সিনাই উপত্যকা যুদ্ধ করা। ফিলিস্তিন জাহান নামে যাক, কিন্তু আবার কি লাগবে? সিনাই উপত্যকা। কারণ পাশে হচ্ছে কি সুয়েজ খাল, সুয়েজ খাল। কারণ সুয়েজ খালের যে ট্যাক্স তাদের অর্থনীতিতে বিশাল একটা কি প্রভাব বিস্তার করে। সিনাই উপত্যকা মিশর যখন তাদের কাছ থেকে চায়, কার কাছ থেকে? ইসরায়েলের কাছ থেকে। এবং গোলান মালভূমি যখন চায়, তখন ইসরায়েল বলে ঠিক আছে আমি গোলান মালভূমি তোমাকে দিয়ে দিব, সিনাই উপত্যকা তাহলে দিয়ে দিব, তোমাকে আমাকে স্বীকৃতি দিতে হবে। কাকে? ইসরায়েলকে স্বীকৃতি দিবে। এই টার্গেট করে মিশরের কাছ থেকে কারা কি স্বীকৃতি লাভ করে? ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া রাষ্ট্রের নাম কি? মিশর। এই যে এই জায়গাতে তারা কি করে? স্বীকৃতি দেয়। কিসের বিনিময়ে? সিনাই উপত্যকা। সিনাই উপত্যকা দখল করে ফেলছে, বলছে তোমরা এটা মেনে নাও, ভবিষ্যতে যাতে আর কোনোদিন তোমরা আমাদের সাথে যুদ্ধ লাগাবে না। যদি এরকম কোনো আমাদের কথা দাও, তাহলে কি এটা মুখে হোক লিখিত হোক, তাহলে আমরা কি করবো না, সিনাই উপত্যকা আর আক্রমণ করবো না, এটা তোমাদেরকে দিয়ে দিই। এরকম একটা মোটামুটি মধ্যস্থতা হয়। এবং মিশর মোটামুটি যখন একটু তাদেরকে স্বীকৃতি দেয়, তাহলে মুসলিম বিশ্ব তথা পৃথিবীর ভূখণ্ডে একটা ইসরায়েলের কিছুটা হলো কি পায়, একটা স্বীকৃতি পায়, কারণ মিশর একজন স্বীকৃতি দিয়েছে। তখন কে সংযুক্ত যুদ্ধ? ইসরায়েলকে সারা জীবন ধরে আমেরিকা সাপোর্ট দিয়ে আসছে। শুধু আমেরিকান কেন, আমেরিকার পার্শ্ববর্তী যারা এই মিত্র যারা ছিল, ফ্রান্স, ব্রিটেন, এরা সবাই আমেরিকার সাপোর্ট দিয়ে এদেরকে, ঠিক আছে, এদেরকে সাপোর্ট দিয়ে আসছে। আচ্ছা যাই হবো, তাহলে কাদেরকে? ইহুদিদেরকে বের করে দিল, সেটা তো শুধু ডিরেক্টলি ইউএস এর সরাসরি হস্তক্ষেপ, বিষয়টা এরকম না কিন্তু। হ্যাঁ, কিছু মানুষ এদের পক্ষে ছিল, কিছু মানুষ এদের বিপক্ষে ছিল। কারণ ইউএস এর মূল জায়গাগুলোর মানুষগুলো তো ব্রিটেন থেকে গিয়েছে, তারা রুল করেছিল, রুল পর্যায়ে ছিল। ঠিক আছে, সবাই যে পুরো ইউএস আমরা বলবো না, এটার আরো জটিল ডিপ বিষয় আছে আর কি। হ্যাঁ, আচ্ছা আমরা যখন চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধে যাব, সেক্ষেত্রে যদি একটু দেখি, তখন চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধে 73 সালের এই যুদ্ধ যখন চলে, তখন একটা ক্যাম্প ডেভিড চুক্তি হয় 1978 সালে গিয়ে, মানে এটা সলিউশনের দিকে যাচ্ছে। ক্যাম্প ডেভিড চুক্তি হয় 1978 সালে। এটা আবার পরীক্ষায় আসে যে ক্যাম্প ডেভিড চুক্তি
কত সালে হয়? ক্যাম্প ডেভিড চুক্তিটা হয় দুইজনের মধ্যস্থতায়। একটা হচ্ছে কি মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ভার্সেস কে ইসরায়েলের প্রেসিডেন্ট, তার নাম কি ছিল? আচ্ছা লিখেন, লিখেন তো ক্যাম্প ডেভিড চুক্তি লিখেন। ক্যাম্প ডেভিড চুক্তি, এটা পরীক্ষা আসে। ক্যাম্প ডেভিড চুক্তি 1978 সাল। ক্যাম্প ডেভিড চুক্তি 1978 সাল। আচ্ছা আমি এই ছবিটা মুছে দিচ্ছি, আমরা একটু ক্যাম্প ডেভিড চুক্তিতে যাই। দেখেন 1978 সালে যে ক্যাম্প ডেভিড চুক্তি হয়, ক্যাম্প ডেভিড, এটা দুইটা ভার্সেস। ভার্সেস একটা হচ্ছে কি মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত, আনোয়ার সাদাত, ইজিপ্ট প্রেসিডেন্ট, ইজিপ্ট প্রেসিডেন্ট। আর ভার্সেস এটা হচ্ছে কি ইসরায়েলের যে প্রধানমন্ত্রী ছিল তখন, প্রধানমন্ত্রী, ইসরায়েলের প্রধানমন্ত্রী, তার নাম ছিল মেনাকেম বেগিন। মেনাকেম বেগিন, মেনাকেম বেগিন, এই দুইজনের মাধ্যমে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়। কোথায় স্যার, কোন দেশে? ইউএস এর একটা জায়গা আছে, তার নাম কি মেরিল্যান্ড। মেরিল্যান্ড, মেরিল্যান্ড একটা অঙ্গরাজ্য। এই জায়গাতে ক্যাম্প ডেভিড চুক্তিটা স্বাক্ষরিত হয় ইউএস এর মধ্যস্থতায় মেরিল্যান্ডে। এবং প্রশ্ন হচ্ছে ক্যাম্প ডেভিডটা কি? এটা হচ্ছে কি ইউএস এর রাষ্ট্রপতির এটা কি বিশ্রাম স্থান, একটা বিল্ডিং এর আর কি ক্যাম্প ডেভিড। তাহলে এই ক্যাম্প ডেভিড, প্রথম প্রশ্ন হচ্ছে ক্যাম্প ডেভিড চুক্তি কত সালে হয়? 1978 সালে। এটার রেজাল্ট কার জানেন? চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ আছে না, সেই আরব ইসরায়েল যুদ্ধের ফলাফলের দিকে গিয়ে 78 সালে ক্যাম্প ডেভিড চুক্তি হয় ইউএস এর মধ্যস্থতায়। ইউএস এর কোন অঙ্গরাজ্যে? মেরিল্যান্ড অঙ্গরাজ্যে। কার কার মধ্যস্থতায়? মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাকেম বেগিনের মধ্যে এই সলিউশনটা হয়। ঠিক আছে, এটা হচ্ছে কি ফোর্থ আরব ইসরায়েল যুদ্ধের পরবর্তী ঘটনা। তখন ইউএস এর প্রেসিডেন্ট কে ছিল? কত সালে? ক্যাম্প ডেভিড চুক্তি যখন হয়েছে তখন 1978 সালে ইউএস এর প্রেসিডেন্ট কে ছিল? স্যার কে ছিল 1978 সালে? স্যার আমি তো জানি না, ভুলে গেছি। এই সময়ে ইউএস এর প্রেসিডেন্ট কে ছিল? কারো কি জানা আছে? কারো জানা থাকলে একটু বলেন, আমি ভুলে গেছি, পড়ছিলাম, ভুলে গেছি, ভুলে গেছি। আচ্ছা, এই হচ্ছে কি এদের চুক্তি, এবং এটার মধ্যস্থতার সময়কাল ছিল 12 দিন। মানে এটা 12 দিন ব্যাপী এই চুক্তিটা হয়, এই সমঝোতাটা 12 দিন ব্যাপী হয়। 12 দিন ব্যাপী হয়ে একটা আলোচনায় আসে। আরব ইসরায়েল যুদ্ধে যতবার সমঝোতা হয়েছে, হাতে কলমে মানে মুখে হচ্ছে কি সমঝোতা হয়েছে, বাস্তব হচ্ছে কি, যেমন সবসময় যুদ্ধবিরতি ঘোষণা করছে 18 দিনের 21 দিনের, কিন্তু ধরেন এখানে যুদ্ধবিরতি হয়েছে, ওইদিকে কি বোমা মারা দিয়েছে, তাহলে এটা কোনো যুদ্ধবিরতি হইলো? বিষয়টা কিন্তু এরকম ছিল। এবং এই ঘটনার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জাতিসংঘ দায়ী বলে আমি মনে করি, এবং পৃথিবীর বৃহৎ ক্ষমতাধর শক্তিধর রাষ্ট্র যারা আছে তারা বলে মনে করি। এবং এটার পেছনে আরেকটা কারণ আছে, ইহুদি বা খ্রিস্টানরা বা যারা পৃথিবীর নেতৃত্বে বাইবেল, এবং বাইবেলে তাদের যে ধর্মীয় যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাতে বলা আছে এমন যে এই এলাকাতে মানে ইসরায়েলের এই ভূখণ্ডে পৃথিবীতে একদিন এই ইহুদিরা এই ভূখণ্ড দখল করবে, তাদের বাইবেলে বলা আছে। মানে ধর্মীয় ভাবে তারা যে আধ্যাত্মিক চিন্তা নিয়ে তারা যেটা যুদ্ধ করতেছে, ঠিক একইভাবে আমাদের একটা ধর্মীয় অনুভূতি আছে না, এখানে আমাদের একটা ধর্মীয় ব্যাখ্যা আছে না, তাহলে কেন ছাড় দিচ্ছে না? তারা মনে করছে এটা তাদের ভূমি, আমরা মনে করছি এটা আমাদের ভূমি। বুঝে গেছে? কারণ এটা ধর্মীয় বিষয়। এটা যদি রাজনৈতিক ভাবে কিছু হতো তখন এটা এত বেশি সেন্সিটিভ হতো না।
যখন মনে করা হলো এটা ধর্মীয় ভাবে, সে মনে করলো যে আমি যদি এখানে আমার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, আমি কোথায় চলে যাব? বেহেশতে চলে যাবে, মানে তাদের যে হেভেনে চলে যাবে। আমরা মনে করছি কি যে আমি এটা যে যদি আমি বিপ্লব করি, আমি যদি এটা নিয়ে জিহাদ করি, তাহলে আমি বেহেশতে যাব। দেখেন দুইজনে কিন্তু ধর্মীয় একটা বিষয় এখানে আছে, সেন্সিটিভ জায়গা। এই জন্য তাদের বাইবেলে বলা আছে এইটা হচ্ছে কি পৃথিবীর একটা সময়ে ইহুদিরা এখান থেকে শাসন করবে পুরা পৃথিবী। এটা একটা বিষয়। আর আমরা জানি মুসলমানদের আমাদের যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে না, এখানে ইমাম মাহাদির কথা আছে, আরো যারা যে যে ইতিহাসটা আছে আর কি, আমরা জানি যে এখান থেকে মুসলিমরা কি করবে, পুরো পৃথিবীকে শাসন করবে, এরকম একটা। তাহলে আমরা কোনো প্রকার ছাড় দিতে প্রস্তুত না, তারাও কোনো প্রকার ছাড় দিতে প্রস্তুত না, যে ধর্মীয় ব্যাখ্যার কারণে। কিন্তু আলটিমেট রেজাল্ট হচ্ছে কি আমাদের কোরআনে বলা আছে এই জায়গাতে আসলে সর্বশেষ মুসলিমদের বিজয় হবে, তবে তার আগে খ্রিস্টানদের কি হবে, এখানে তাদের একটা বিজয় হবে, কিন্তু ফাইনালি মুসলিমরা এখানে উইন হবে। সেটা হচ্ছে কি বাস্তব ঘটনা। তাহলে এটার কোনো পৃথিবীর প্রেক্ষাপটে কোনোদিন এটার সলিউশন নাই। স্বয়ং সৃষ্টিকর্তা এখানে কি করে রেখেছেন, একটা ঝামেলা রেখে দিয়েছেন। বুঝাইতে পারছি স্যার? এটার কোনো সলিউশন আজ পর্যন্ত হবে না। এটা এটার সর্বশেষ সলিউশন হচ্ছে কি কিয়ামত হইতে হবে, তারপর হচ্ছে কি এটা সলিউশন দেখা যাবে। ঠিক আছে, এইটা একটা বিষয় গেল। এবার আসি বেঞ্জামিন, যে এই যে নেতানিয়াহুর পুরো নাম কি, বেনিয়ামিন নেতানিয়াহু। হ্যাঁ, বেনিয়ামিন নেতানিয়াহুর ঘটনা একটুখানি বলি। আমার এটা স্যার এই একটু ঘটনাটা করে জিজ্ঞেস করবো। জি জি প্লিজ। স্যার এই 78 সালে যখন হচ্ছে ক্যাম্প ডেভিড চুক্তিটা হয়, তার পরবর্তীতে আনোয়ার সাদাতকে কেন হচ্ছে হত্যা করা হয়েছিল? স্যার ক্যাম্প ডেভিড চুক্তির পর আনোয়ার সাদাতকে কেন হত্যা করা হয়েছিল, এটা আমি তো স্যার কি এক্স্যাক্টলি রাজনৈতিক ইস্যুর কারণে স্যার স্যার? স্যার 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 আমি এক্স্যাক্টলি কারণটা জানি না। এক্স্যাক্টলি আমি কারণ জানি না স্যার। আসলে যেমন ইয়াসির আরাফাতকে ফ্রান্সে হসপিটালে মানে বলা হচ্ছে হ্যাঁ, হসপিটালে ইয়াসির আরাফাত হত্যা মারা করা গেছে। হয়েছে। তো বলা হচ্ছে কি ইয়াসির আরাফাত কি আসলে মারা গেছে নাকি হত্যা করা হয়েছে? কারণ ইয়াসির আরাফাত তো তখন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, যেটা পিএলও 1964 সালে গঠিত হয়েছিল, সেটার সংগঠনের নেতা ছিলেন। তো উনি ফ্রান্সে কেন মারা গেলেন? তাহলে আপনার যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন, উনি কি আনোয়ার সাদাতের ব্যাপার আমি জানি না। ইয়াসির আরাফাত যাকে মারা হয়েছিল ফ্রান্সে প্যারিসে, ওখানে উনি মারা গেছেন বলেও ঘটনা ইতিহাস লেখা হয়েছে, অথবা তাকে হত্যা করা হয়েছে বলে ইতিহাস আছে। বোঝা গেছে স্যার? তাহলে এরকম একটা সেন্সিটিভ জায়গার নেতাদেরকে হত্যা করবে, এটা স্বাভাবিক ঘটনা না? এটা তো স্বাভাবিক ঘটনা। সে নর্মালি মারা গেল, আমরা ধরে নিব কি? ঠিক না? ডক্টর মোহাম্মদ ইউনূস এটা এখন ঠিক কোথায় গেছেন? আছে। কাতার গেছেন। কাতার গেছে। কাতার তো এখন গেছেন। যদি কাতারে উনি অসুস্থ হয়ে মারা যায়, আমরা মনে করবো কি ওনাকে দোষররা তো মারি মেরে ফেলছে মনে হয়? ফেলছে। মারি ফেলছে বলবো না, যে এরা মারি ফেলছে মনে হয়। বিষয়টা এরকম না নর্মালি? আমি কি বোঝাতে পারছি আর কি? আমি আপনি মারা গেলে ওদের এটা অসুস্থ হয়ে মারি গেছে, শেষ। ঠিক না? আমাদের তো কোনো আচ্ছা, দাম নাই। ইসরায়েলের সাথে তো স্যার হুম, স্যার আপনার প্রশ্ন যেটা আছে সেটা আমার এক্স্যাক্টলি কারণ অ্যান্সার জানি না স্যার, এর জন্য আমি বলতে চাচ্ছি না আর কি। হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা, আরেকটু বলি। আচ্ছা, স্যার। হ্যাঁ, আহ, হ্যাঁ, স্নায়ুযুদ্ধ, এটা তো আহ, স্নায়ুযুদ্ধকে ইংলিশে বলা হয় কি কোল্ড ওয়ার। স্নায়ুযুদ্ধ হচ্ছে কি কোন অস্ত্র নিয়ে যুদ্ধ না। আমেরিকা এবং ইউএসএসআর, আমেরিকা এবং রাশিয়া, দুই বৃহৎ শক্তিধর রাষ্ট্রের আদর্শগত দ্বন্দ্ব। কেমন আদর্শগত দ্বন্দ্ব? আমেরিকা চায় পৃথিবীকে বেচা দিয়া, হ্যাঁ, পৃথিবীর সকল সম্পদ আমেরিকা গ্রহণ করবে। রাশিয়া চায় একটা সাম্যের ভিত্তিতে সমাজতান্ত্রিক, যেমন ধরেন আমার 1000 টাকা আছে, আপনাদের সবার কত টাকা আছে? 1000 টাকা আছে। আমেরিকা চায় আপনার যে 1000 টাকা সবার, আমার যে 1000 টাকা, টোটাল টাকা আমি নিয়ে নিবো। এটা আমি আমেরিকার থিওরি হচ্ছে কি আপনার 1000 টাকা যেটা আছে সেটাও আমি নিব, আমার 1000 টাকা যেটা আছে সেটাও আমি নিব। আমার কত হলো? রাশিয়ার টিম হচ্ছে কি আপনার 1000 টাকা আছে না, আমার 1000 টাকা আছে রাশিয়ার, আমি আপনার 1000 টাকাও নিব, আমার 1000 টাকা নিব, তারপর যোগ করব। যোগ করার পর এখানে যতগুলো মানুষ আছে তত সংখ্যা দিয়ে ভাগ করব, ভাগ করে টাকাটা ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে কি তার নীতি, সমাজতান্ত্রিক নীতি। তাহলে আমেরিকান নীতি আর রাশিয়ার নীতি দুইটা দুই ধরনের না? পুরোটা দুই ধরনের না? তো রাশিয়া চায় ওর নীতিতে আরো কিছু দেশ কি তার দিকে আসুক, তার মতো করে চলুক। আমেরিকা চায় ওর নীতিতে আরো কিছু দেশ আসুক। এই দুইটা দ্বন্দ্বের মূল থিম হচ্ছে কি কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ, ঠান্ডা যুদ্ধ যেটা বলতেছেন আপনি। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ স্যার, এবার নেতানিয়াহুর একটু ইতিহাসটা বলি সহজে।
শেষ করে দিব? স্যার কি বেশি কঠিন হয়ে যাচ্ছে নাকি পড়া? না স্যার, স্যার আপনারা যত সহজে ইতিহাসটা আমার 30 মিনিটে শুনতেছেন, এটা কিন্তু আমার, আপনি জানেন ইসরায়েল ফিলিস্তিন পড়লে আপনি বুঝতে পারবেন এটার আপনি সংকট ছড়ায় মানে বের করতে গেলে এটার কি অবস্থা হবে। এই সংকট আপনি পড়লে আপনি কিছুক্ষণ কি, মানে আমি আগে পড়ছিলাম, আজকে একটু আপনাদেরকে পড়াও বলে রিভিশন দিতে গেছে, আমার মাথা ব্যথা উঠে গেছে। নর্মাল আমি 2টা চা খেয়ে, আজকে আমাকে 3টা চা খেয়ে আসতে হয়েছে। আমি কি বুঝাইতে পারছি স্যার? আমি কি বুঝাইতে পারছি? আপনি যত রেডিমেড পাচ্ছেন বিষয়টা এরকম না। এটার জন্য আমাকে 15টা ভিডিও দেখতে হয়েছে, মানে আমি যখন এটা নিয়ে একটু পড়াশোনা করছি। সো আপনি কিন্তু সারমর্মটা পাচ্ছেন, সারমর্ম। আচ্ছা আমি নেতানিয়াহুর ঘটনাটা বলি। 1976 সালে একটু মনোযোগ দিয়ে শুনবেন, নেতানিয়াহু কিভাবে তাদের ইসরায়েলিদের এই ধ্বংসাত্মক নীতিতে আসলো সেটা একটু বলি। 1978 সালের 27 জুন, স্যার 1978 সালের 27 জুন ইসরায়েল থেকে একটা বিমান ফ্রান্সে যাচ্ছে। ফ্রান্সে যাওয়ার সময় তারা গ্রিসে অবতরণ করলো, মানে গ্রিস হয়ে তারা কোথায় যাবে? ফ্রান্সে যাবে। ইসরায়েল থেকে একটা বিমান, তারা ফ্রান্সে যাবে, মাঝখানে ভূমধ্যসাগর, নিশ্চয়ই আপনারা বুঝতেছেন যেটা ভূমধ্যসাগর, এটা হচ্ছে গ্রিস। তারা গ্রিসে অবতরণ করলো, গ্রিস হয়ে তারা কোথায় যাবে? ফ্রান্সে যাবে। কারণ কিছু গ্রিসের নাগরিক ছিল, তারা গ্রিসে নেমে ল্যান্ড করে তারপর ফ্রান্সে যাবে। এই ইসরায়েলের এই বিমানটা যখন গ্রিসে অবতরণ করলো, তখন ফিলিস্তিনের একটা সংগঠন আছে না, হামাস, এই হামাসের কিছু স্পাই এখানে উঠে যায়। কোথায়? গ্রিস থেকে। কোথায় উঠে যায়? বিমানে উঠে যায়। এবং একজন নাকি 2জন ইসরায়েল মানে ইসরায়েলের ওখান থেকে উঠছিল, মানে ইসরায়েল ফিলিস্তিনের ভূখণ্ড থেকে উঠছিল। তো এই যখন বিমানটা গ্রিসে গিয়ে অবতরণ করে, গ্রিস থেকে যখন তারা কোথায় যাবে? ফ্রান্সে যাবে। যখন উড্ডয়ন করলো, ওই স্পাই গুলা 6জন নাকি 4জন এরকম স্পাই গুলা, তারা কি করলো? ওই বিমানটা ফ্রান্সে না গিয়া ওরা কোথায় চলে গেল? ফ্রান্সে না গিয়া, ওই বিমানটা ফ্রান্সে না গিয়া ওরা সরাসরি ওই বিমানটাকে উগান্ডায় নিয়ে গেল। উগান্ডা কোন মহাদেশে? আফ্রিকা মহাদেশে, ভূমধ্যসাগরের উপর ওরা উগান্ডায় নিয়ে গেল। উগান্ডায় কেন নিয়ে গেল? উগান্ডায় ওই সময়ে যিনি প্রধানমন্ত্রী ছিলেন উনি মুসলিম। ফিলিস্তিনি যে স্বাধীনতা চাই ইসরায়েলের কাছ থেকে, এরকম সমর্থক একজন ব্যক্তি হচ্ছে কি উগান্ডার প্রধানমন্ত্রী। ওনার নামটা কি লিখেছি কিনা আমি জানি না, একটু দেখি আছে কিনা। আচ্ছা নামটা লিখিনি, যাই হোক ওই ওই ব্যক্তিটা যখন উগান্ডায় গেলেন, ওই ব্যক্তিটা এই যে স্পাইরা মানে ফিলিস্তিনির হামাসের নেতারা যে এটা এখানে যাবেন, তারা যেটা রিসিভ করবে, এটা কিন্তু উগান্ডার স্যার প্রধানমন্ত্রী ভিডিও জানতেন। হ্যাঁ, উগান্ডার প্রধানমন্ত্রী এটা জানতেন এবং তাদেরকে নিরাপদে ওই বিমানটা কি তাদের এয়ারপোর্টে ল্যান্ড করালেন। কারণ একটা বিমান অন্য একটা দেশের বিমান হুট করে আপনার ইয়াতে এমনি ল্যান্ড করতে পারবে না, অনেক প্রোটোকল আছে। তো এই প্রোটোকল গুলো আগে কি ক্লিয়ার করে রেখেছেন কে? অফ হয়ে যাচ্ছে কেন বারবার? স্যার সাউন্ড আসতেছে, শুধু ভিডিওটা হচ্ছে না। হ্যাঁ, তো এই যে উগান্ডার প্রধানমন্ত্রী সব সেট করে তারা এয়ারপোর্টে ল্যান্ড করলেন। ল্যান্ড করার পর তারা ওখানকার যে এয়ারপোর্টে কিন্তু কিছু কারারক্ষী বা এরকম আছে, মানে আমাদের বাংলাদেশে যারা কোনো ব্যক্তি অভিযুক্ত হয় তাদেরকে একটু সেট করে রাখার যে ব্যবস্থা, এরকম এয়ারপোর্টে তাদেরকে বন্দি করে রাখা হয়। কাদেরকে? ইসরায়েল থেকে যে জাহাজে করে বিমানটা ফ্রান্সে যাওয়ার কথা, সেই বিমানটা হামাসের যারা ইয়ারা মানে ওদেরকে দখল করে, যেখানে উগান্ডাতে নিয়ে গেছিল, ওখানে ইসরায়েলের নাগরিক ছিল প্রায় 103 থেকে 4জন, ফ্রান্সের নাগরিক ছিল, আরো 2-একটা দেশের নাগরিক ছিল। এখন এই বিমানটা ওখানে বন্দি করে কাদেরকে? ইসরায়েলিদেরকে বন্দি করে রাখলো। এখন বন্দি করার পর ওখানে দেখলো কিছু মানুষ কোন দেশের আছে? ফ্রান্সের আছে। তো উগান্ডার প্রধানমন্ত্রী চিন্তা করলো, আমার সাথে তো ফ্রান্সের কোনো মানুষের সাথে ঝামেলা নাই, আমি কার স্বাধীনতা আন্দোলন করতেছি? ফিলিস্তিনির। তাহলে ফিলিস্তিনের সাথে কার সমস্যা? ইসরায়েলিদের। আমি ইসরায়েলি মানুষদেরকে বন্দি করে বাকিদেরকে কি ছেড়ে দিছে। তো 3-4 দিন পর পর উগান্ডার প্রধানমন্ত্রী এদের ভিজিটে আসতেন, যে এদের কি অবস্থা, ইসরায়েলিদের মেরে ফেলে নাই, বন্দি করে রাখছে। 3 দিন পর 2 দিন পর বা 3 দিন পর, এর 2টা রাউন্ড আসার পর
27 জুন ওনাদের বিমান চুরি করে নিয়ে গেছে। 3 এপ্রিল 7 দিন পরে মোসাদ, ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদ, একটা প্ল্যান করলো। তারা এই বিমান কি করবে, উদ্ধার করবে এবং তাদের যে 103 জন 4 জন ইসরায়েলি মানুষ আছে তাদেরকে মুক্ত করবে। এদেরকে মুক্ত করতে গিয়া তারা কি করলো, তাদের একটা অভিযান পরিচালনা করলো। 7 দিন পরে অভিযান করলো, রাতে 3টা বাজে তারা এই অভিযান পরিচালনা করলো কেনিয়া হয়ে। কেনিয়া হচ্ছে কি ইসরায়েল সমর্থিত রাষ্ট্র। কেনিয়া হয়ে তারা এই উগান্ডাতে প্রবেশ করলো। তো কেনিয়া হয়ে যাও, কারণ কেনিয়ার সাথে উগান্ডার আবার কি ওপেন বিমান ছিল, মানে হ্যাঁ ছিল। তো কেনিয়া হয়ে যখন প্রবেশ করলো তখন রাতে 3টা বাজে ওই বন্দিশালায় যিনি সেনা একজন নিয়োজিত আছে না, প্রধান কর্মকর্তা, যিনি এদেরকে কন্ট্রোল করে, দেখতেছে 2টা 4টা গাড়ি নিয়ে আসতেছে, মানে ওই বন্দিশালায় লোকজন আসতেছে। কারণ কারা আসতেছে সেটা সে জানে না। কিভাবে জানে না দেখেন, ওই সময়ে উগান্ডার যিনি প্রধানমন্ত্রী উনি যেই গাড়িতে করে ওই বন্দিশালায় যেতেন, ইসরায়েলের এরা ঠিক সেম কালারের গাড়ি ইউজ করে ওখানে কি করলেন, মানে উগান্ডার প্রধানমন্ত্রী যে স্টাইলে ওখানে যেতেন, মুসাদরা এমন একটা প্ল্যান করলো হুবহু ওই স্টাইল ওই গাড়ি ইউজ করে ওই অভিযান পরিচালনা করতে গেলেন। কিন্তু ঘটনা হলো কি, 2 দিন আগে উগান্ডার প্রধানমন্ত্রী তার গাড়ি চেঞ্জ করছে। আগেরটা ছিল ব্ল্যাক গাড়ি, এখন হচ্ছে কি সাদা গাড়ি। ওখানে যিনি প্রধান সামরিক কর্মকর্তা ছিলেন উনি বলে যে আমার প্রধানমন্ত্রী তো আমার স্বার্থ সাদা রেঞ্জার্স রোভার্স নিয়ে আসার কথা, কিন্তু ব্ল্যাক কেন আসলো। উনি চিন্তা করলো, চিন্তা করে যখন পথ আটকালো তো হবে না, উনি তো তখন প্রস্তুত ছিলেন না, তখন ওনাকে মেরে ফেললো। সেনার সাথে আরো যারা যারা ছিল, রক্ষী যারা ছিল, সবাইকে মেরে ফেললো এবং তাদেরকে মোটামুটি ওখান থেকে উদ্ধার করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার সময় তাদের একটা যুদ্ধ হলো না, উগান্ডা সেনাবাহিনী বা ওখানে যারা আছে, ওই যুদ্ধের সময় তাদের একজন ইসরায়েলের শুধুমাত্র একজন সেনা নিহত হয়েছিল। সেই সেনাটাই হচ্ছে কি নেতানিয়াহুর ভাই। যেই সেনা ওখানে নিহত হয়েছিল ওই সেনা নেতানিয়াহুর ভাই, ওনার নাম ছিল জনাতন নেতানিয়াহু। এর নাম কি বেঞ্জামিন নেতানিয়াহু, তার নাম কি জনাতন নেতানিয়াহু। জনাতন নেতানিয়াহু ওই দিন মানে ওদের যে অভিযানে করেছিল, সেখান থেকে সে যে ওখানে ওই অভিযান সফলভাবে সম্পন্ন করে মারা গেল, তাকে একটা পুরস্কার দিতে হবে না? এই পুরস্কার স্বরূপ রাজনীতিতে তাকে কি করা হলো, তার ভাইকে নিয়ে আসা হলো। পরবর্তীতে কি 2বার প্রধানমন্ত্রী সে নির্বাচিত হলো, কে নেতানিয়াহু। এইভাবে হচ্ছে কি নেতানিয়াহুর উদ্যোগ ঘটলো। হ্যাঁ, না তারা বিমান নিয়ে গেছে, তারা তাদের অভিযান করার বিমান নিয়ে গেছে। ওই বিমান নিয়ে তাদের বিমান নিয়ে তারা ওদেরকে উদ্ধার করে নিয়ে আসছে। এটা 1900 কত সালের ঘটনা, 76-এর ঘটনা, ঠিক আছে। পরে এই যে তাদের যে এত সূক্ষ্ম অভিযান তারা পরিচালনা করলো, যেটা থেকে নেতানিয়াহু তার যে লেসনটা পেলো, এই লেসন থেকে সে রিসিভ করলো এটা, হিটলার ইহুদিদেরকে যেই প্রতিশোধ নিয়েছিল সেই প্রতিশোধ নেতানিয়াহু মুসলিম বা পুরা বিশ্বের বিরুদ্ধে নিবে। এটা ছিল নেতানিয়াহুর বর্তমান প্ল্যান। ইহুদিদের যেভাবে হত্যা করা হয়েছিল ঠিক অপোজিট রিভেঞ্জটা সে কি নিচ্ছে, সেটার বাস্তব প্রমাণ আমরা এখন দেখতেছি। গত সপ্তাহে আমাদের এখানে যেটা হয়েছিল আন্দোলন ইসরায়েল বিরোধী বা যা যা। স্যার আমি কি বুঝাতে পারছি? এই হচ্ছে কি এটার ব্যাকগ্রাউন্ড। আশা করি কিছুটা হলো আমি বুঝাইতে পারছি ইসরায়েল ফিলিস্তিন সংকট নিয়ে। স্যার কিছুটা হলে বুঝাইতে পারছি, বাকিটা পড়লে আপনারা বুঝতে পারবেন। এবার আমরা আসি ইতিহাসের কিছু যুদ্ধ নিয়ে। পৃথিবীর ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগেও কিছু যুদ্ধ হয়েছিল স্যার, কিছু যুদ্ধ হয়েছিল। স্যার একটু ভিডিওটা অন করেন প্লিজ। স্যার কেন ভিডিওটা অফ হয়ে যাচ্ছে আমি জানি না স্যার, এখানে বারবার। হ্যাঁ, পৃথিবীর প্রথম যুদ্ধের নাম ছিল ম্যারাথনের যুদ্ধ। ম্যারাথনের যুদ্ধ এটা ছিল গ্রিস ভার্সেস পারস্য। গ্রিস ভার্সেস পারস্য। এই যুদ্ধে গ্রিস জয়লাভ করেছিল। পারস্য বাহিনী
মানে সাফাবি একটা রাজবংশ ছিল, নাম শুনেছেন মুসলিমদের? মুসলিম মধ্য এশিয়ার এই ভূখণ্ডটা তখন একটা বিশাল ভূখণ্ড ছিল। তখন তারা গ্রিসের ম্যারাথন নামক জায়গাটা দখল করতে গিয়া গ্রিসের সন্নিকটে তারা এই যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে গ্রিসের কাছ থেকে পারস্যরা কি হয়? পরাজিত হয়। এটা ছিল ইতিহাসে যেটা যুদ্ধ আসছে তার মধ্যে প্রথম যুদ্ধ, ম্যারাথনের যুদ্ধ। লিখেন খ্রিস্টপূর্ব 490-তে এটা যুদ্ধ হয়, খ্রিস্টপূর্ব 490। তখন সাফাবিরা সাফাবি না হলো তার আরো যে বংশধররা ছিল বা মুসলিম যে ডাইনেস্টি ছিল তাদের মাধ্যমে এই এই যুদ্ধটা হয় আর কি। তারপর হচ্ছে কি আমরা কলিঙ্গ যুদ্ধের নাম শুনেছি না? বলেন তো সম্রাট অশোক কোন যুদ্ধের ভয়াবহতা দেখে একটা আপনার প্রশ্ন আছে না, কি ধর্ম গ্রহণ করেন? বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয় কাকে? সম্রাট নেপোলিয়নকে, অশোককে। সম্রাট সম্রাট অশোককে। ওকে, এটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। তারপর হচ্ছে কি আমরা ইসলামের কিছু যুদ্ধ আছে, যেমন বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দকের যুদ্ধ। 603টা যুদ্ধ হচ্ছে কাছাকাছি, যেমন কলিঙ্গ যুদ্ধ খ্রিস্টপূর্ব 200 ভুলে গেলাম, 261। হ্যাঁ। তারপর হচ্ছে কি ইসলামের কিছু যুদ্ধ আছে, যেমন বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, আর এটা কি খন্দকের যুদ্ধ, ঠিক না? খন্দকের যুদ্ধ এটা হচ্ছে খ্রিস্টাব্দ 624, এটা হচ্ছে 625, এটা হচ্ছে 627। এটা হচ্ছে ইসলামের যুদ্ধ। ইসলামের যুদ্ধ থেকে প্রশ্ন আসলে এখান থেকে আসতে পারে, বুঝে গেছে? কারণ এইবারে প্রশ্ন হচ্ছে কি গতবারের প্রশ্ন হচ্ছে একটু, বিগত 5-10 বছরের প্রশ্ন হচ্ছে এবারে প্রশ্ন একটু ডিফারেন্স হবে যে অ্যাঙ্গেলে ওরা প্রশ্ন করেছে। কারণ মানে প্রশ্নকর্তা যারা ছিল ওরা কি পুরাটা চেঞ্জ হয়ে গেছে। আমাকে বুঝাতে পারছি স্যার? প্রশ্নকর্তা পুরাটা চেঞ্জ হয়ে গেছে। সো কিছু প্রশ্ন কিভাবে হবে সেটা প্রশ্ন যতক্ষণ হয় না ততক্ষণ বোঝা যাচ্ছে না। তো ইসলামের 3টা যুদ্ধের মধ্যে এই 3টা সাল একটু মনে রাখলে হবে। বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ 624-25 এবং খন্দক যুদ্ধ 627 খ্রিস্টাব্দ। আচ্ছা, এই সময়ে পরবর্তী সময়ে একটা ক্রুসেড হয়, ধর্মযুদ্ধ ইসরায়েল ফিলিস্তিনের জায়গায়। ক্রুসেড পৃথিবীর ইতিহাসে এই পর্যন্ত 8টা ক্রুসেড হয়। কয়টা? 8টা ক্রুসেড হয়। গাজী সালাউদ্দিন আইয়ুবী ছিল মুসলমানদের প্রথম ক্রুসেড বিজেতা এবং সর্বশ্রেষ্ঠ বীর বলা হয়। হ্যাঁ, এবং প্রথম যিনি খ্রিস্টান ক্রুসেড নেতা ছিল তার নাম ছিল গডফ্রে। প্রথম ক্রুসেড খ্রিস্টান নেতার নাম কি? গডফ্রে। আর মুসলিমদের নাম কি? গাজী সালাউদ্দিন আইয়ুবী। ওকে, তাহলে কয়টা যুদ্ধ হয়? ক্রুসেড ধর্মযুদ্ধ 8টা ধর্মযুদ্ধ হয়। এই 8টা ধর্মযুদ্ধে কোনো সময় মুসলিমরা জয়লাভ করেছে, আবার কোনো সময় কি খ্রিস্টানরা জয়লাভ করেছে। মানে বিচ্ছিন্ন ঘটনা আকারে এই ক্রুসেড বা ধর্মযুদ্ধ হয়। তারপর হচ্ছে কি ইতিহাসে তরাইনের একটা যুদ্ধ হয়, তরাইন। এটা তো আমরা একেবারে কাছাকাছি সময়ে বুঝতে পারি। কয়টা তরাইনের যুদ্ধ? কয়টা? 2টা। দেখেন তরাইনের যুদ্ধ হয় 1100 প্রথম, দ্বিতীয়। 1191-তে একটা, আরেকটা কি 1192-তে। কে কে? পৃথ্বীরাজ চৌহান। চৌহান ভার্সেস কে? মোহাম্মদ গুরি। দেখেন প্রথম তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান কি হয়? বিজয় লাভ করে, উইন হয়। সেকেন্ড তরাইনের যুদ্ধে কে জয়লাভ করে? মোহাম্মদ গুরি জয়লাভ করে। আপনারা মুসলমানদের যে ইতিহাস আছে সেখানে আপনারা নিশ্চয়ই জেনেছেন মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজেতা, মোহাম্মদ গরি। হ্যাঁ, তারপর হচ্ছে কি স্পেনের ওদিকে তারেক বিন জিয়াদ এবং মুসা বিন নুসাইর যে সেনাপতি যারা ছিল, ইসলামের খিলাফত স্পেনের আমিরাত যেটা প্রতিষ্ঠা করেছে, সেখানে হচ্ছে 3 ধরনের বিষয় আমরা দেখতে পাই। তারপর হচ্ছে কি তরাইনের যুদ্ধের পর, হ্যাঁ পানিপথের যুদ্ধের আগে একটুখানি দেখি আমরা, একটা 100 বর্ষ ব্যাপী যুদ্ধ হয়েছিল ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে। ঠিক আছে, ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে। আচ্ছা, তরাইনের যুদ্ধ লিখেছেন? প্রথম যুদ্ধ কত সালে হয়? এটা একটু ইম্পর্টেন্ট আছে। প্রথম যুদ্ধ কে উইন হয়? পৃথ্বীরাজ চৌহান উইন হয়। কার সাথে? মোহাম্মদ গুরির সাথে। কিন্তু পরে মোহাম্মদ গুরি আবার তার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য সেকেন্ডের দ্বিতীয় বছরেই পরে মোহাম্মদ গুরি উইন হয়ে যায় তরাইনের সেকেন্ড যুদ্ধে আর কি। এটা ছিল তরাইনের যুদ্ধ। এবার লিখেন, হেডলাইন দেন, 100 বর্ষব্যাপী যুদ্ধ ইংল্যান্ড ভার্সেস ফ্রান্স। ইংল্যান্ড
ভার্সেস ফ্রান্স। ইংল্যান্ড ভার্সেস ফ্রান্স হচ্ছে কি শতবর্ষব্যাপী যুদ্ধ 1337 থেকে 37 থেকে 1453। এই সালটা পরীক্ষায় আসে 1337 থেকে 1453। 1453। এগুলা তো ওই মহানবী ইসলামের ইন্তেকালের বা খোলাফায়ে রাশিদিনের আগের সময়ে। মুতার যুদ্ধ 630 সম্ভবত 31 বা 30 এরকম, মক্কা বিজয়ের আগে পরে 29 বা 31 এরকমই। তাবুক অভিযান, মুতার যুদ্ধ, মক্কা বিজয়, এগুলো একই সময় সমসাময়িক ঘটনা আছে। ঠিক আছে। এখানে দেখেন শতবর্ষব্যাপী যুদ্ধে ফ্রান্স এটাতে জয়লাভ করে। জোয়ান অফ আর্কের নাম শুনেছেন? ইংল্যান্ড এবং ফ্রান্সের শতবর্ষব্যাপী যুদ্ধে প্রথমে ফ্রান্স পরাজিত হয়েছিল। মানে পরাজিত হওয়ার মুখে ওখানকার যে বীর কন্যা ছিলেন, মানে মানে তাদের যে রাজার যে কন্যা ছিলেন, পৃথিবীর ইতিহাসে জোয়ান অফ আর্ক, উনি এই ব্রিটেনকে পরাজিত করে তিনি শতবর্ষব্যাপী যুদ্ধে ফ্রান্সকে জয়লাভ করেন। শতবর্ষব্যাপী যুদ্ধে, কারণ এই সময়ে ইংল্যান্ডের রাজা ছিলেন তৃতীয় এডওয়ার্ড। তৃতীয় এডওয়ার্ড ফ্রান্সের সিংহাসনের উত্তরাধিকার দাবি করে এই যুদ্ধ সংগঠিত করেন। পরবর্তী সময়ে জোয়ান অফ আর্ক ব্রিটেনের কাছ থেকে ফ্রান্সকে এই যুদ্ধে জয়লাভ করান। ইনি ইতিহাসে জোয়ান অফ আর্ক নামে পরিচিত। পরে আসি পানিপথের যুদ্ধ, হেডলাইন দেন পানিপথের যুদ্ধ। পানিপথের যুদ্ধ, পানিপথের কয়টা যুদ্ধ হয়? 3টা যুদ্ধ। একটা হচ্ছে কি 1526 না? একষট্টি, হ্যাঁ 1526। বাবর ভার্সেস কে? ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি, ইব্রাহিম লোদি, বাবর ভার্সেস ইব্রাহিম লোদি। বৈরামকা, বৈরামকা কে বলেন তো? সম্রাট হুমায়ুন নাকি? সম্রাট আকবরের গৃহশিক্ষক। সম্রাট আকবরের গৃহশিক্ষক। বৈরাম খান কি সম্রাট আকবরের গৃহশিক্ষক? ঠিক আছে। সেনাপতি ছিল না? স্যার সভাপতিও ছিল, কিন্তু উনি হ্যাঁ, পড়াশোনাও করেন। আচ্ছা। বৈরামকা ভার্সেস হিমুর মধ্যে এই যুদ্ধ হয়েছিল। প্রথম যুদ্ধে কে উইন হয়েছিল? 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবর উইন হয়েছিল বলে পৃথিবীতে একটা কি ডাইনেস্টি প্রতিষ্ঠিত হয়? মুঘল ডাইনেস্টি বা মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। বাবরের ছেলের নাম কি? ছেলের নাম আকবর। আকবরের ছেলের নাম জাহাঙ্গীর। এটা লাইনটা লিখতেছি একটু কারণে, এটা লেখার পর বলতেছি ঘটনাটা। হ্যাঁ, 1 2 3 4 5 6। বাবার হইলো একবার জ্বর, সারিল ওষুধে। বাবার মানে বাবর, হইল মানে হুমায়ুন, একবার মানে আকবর, জ্বর মানে জাহাঙ্গীর, সারিল মানে শাহজাহান, ওষুধে মানে আওরঙ্গজেব। বাবরের ছেলের নাম হুমায়ুন, হুমায়ুনের ছেলের নাম আকবরের ছেলের নাম, জাহাঙ্গীরের ছেলের নাম, শাহজাহানের ছেলের নাম আওরঙ্গজেব। পরীক্ষা যদি প্রশ্ন হয় আকবরের দাদার নাম কি? আকবরের দাদার নাম কি? এখন এখন একজনে বলতেছে এখানে হুমায়ুন আকবরের দাদার নাম। আমি নাতি বলি নাই স্যার। আকবরের দাদা মানে আগে হবে। আকবরের দাদা মানে কি আগে হবে না? পিতা যদি হুমায়ুন হয়, বাবাকে দাদা। বুঝতে পারছি। হুমায়ুনের নাতির নাম কি বলেন তো? জ্বর বলে। হুমায়ুনের নাতি নাকি জ্বর? সরি, নাতির নাম তাহলে বাবার হইল একবার জ্বর, সারিল ওষুধ। এটা কেন বললাম? পরীক্ষা প্রশ্ন হবে মুঘল তৃতীয় সম্রাটকে আপনি কি চিন্তা করবেন? বাবার হইল একবার। আমাকে বোঝাতে পারছি স্যার? আপনার কাছে এখন একটা সহজ লাগতেছে, পরীক্ষা হলে এগুলো সব আলু মালু করে ফেলবেন ওখানে।
বুঝতে পারছেন? আপনার কাছে মনে হচ্ছে এগুলো খুব খুব সহজ, রেডিমেড। পরীক্ষার হলে যখন 4 জন অপশন দেখবেন, বাবর, বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, ঠিক আছে, তখন একবার আমার আমার ছবি মনে পড়বে, আবার আরেকবার আরাফাত স্যারের ছবি, তারপর তফসির ভাইয়ের ছবি মনে পড়বে, তারপর হেল্পলাইনের মাথাটা মনে পড়বে তার, ঠিক আছে স্যার, বোঝা গেছে? এই পানিপথের প্রথম যুদ্ধে সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ওই দিন জয়লাভ করেছিল বলে পৃথিবীতে বা এই এলাকাতে একটা মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে স্যার? তার পিতামহ, পিতামহ মানে কি? দাদা না নাকি নানা? দাদা নানা হওয়ার কথা, যাই হোক, দাদা বা নানা যাই হোক, পিতামহ মানে এক এক প্রজন্ম আগের জন আর কি, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন স্যার, বাবরের পুরো নাম কি? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। হুমায়ুনের পুরো নাম হচ্ছে কি? নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন। আকবরের পুরো নাম হচ্ছে কি? জালালউদ্দিন মোহাম্মদ আকবর। জাহাঙ্গীরের পুরো নাম হচ্ছে কি? নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। শাহজাহানের পুরো নাম হচ্ছে কি? শিহাবুদ্দিন মোহাম্মদ শাহজাহান। আওরঙ্গজেবের পুরো নাম হচ্ছে কি? মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব, সম্ভবত, আমি ভুলে গেছি, ঠিক আছে? সেলিম কার? আওরঙ্গজেব নাকি জাহাঙ্গীর বা আওরঙ্গজেব, কোন একজন আছে সেলিম। জাহাঙ্গীর বা আওরঙ্গজেব, ডাক নাম আছে সেলিম। হ্যাঁ হ্যাঁ। প্রিন্স অফ বিল্ডার্স বলা হয় কাকে? প্রিন্স অফ বিল্ডার্স সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান, ভেরি গুড। সম্রাট শাহজাহানকে কেন? তাজমহলের ইতিহাস বলেছিলাম, মনে আছে? তাজমহল কার জন্য বানাইছিল? মমতাজের ছবি দেখাইছিলাম, মনে আছে? ছবি দেখে নাই? আজকে মমতাজের ছবি দেখাবো, যেই মমতাজের জন্য সম্রাট শাহজাহান আমার টাকা দিয়ে তাজমহল বানাইছে। হ্যাঁ, তার ছবিটা একটু দেখি যে আছে কিনা, একটু দেখি। স্যার, স্যার মুছে গেছে, নাই। কারো মোবাইলে থাকলে একটু দেখতে পারেন যে ওনার নাম কি? মমতাজ। হ্যাঁ, তো সম্রাট মুঘল সাম্রাজ্যের সময় আমরা কার অধীনে ছিলাম? মুঘলদের অধীনে ছিলাম না? সম্রাট শাহজাহান যখন তাজমহল নির্মাণ করেছে, পাইছেন পাইছেন? হ্যাঁ, দেন একজন মোবাইলটা আমাকে দেন। হ্যাঁ এটাই তো, হ্যাঁ ঠিক আছে। দেখবেন নাকি? আপনি বসেন, আমি একটু দেখাই। কিন্তু সেভ হচ্ছে না কেন? আচ্ছা, আমি নর্মালি দেখাই। এ তো এত কাছ থেকে দেখা, দূর থেকে দেখা যাবে না। আচ্ছা, নিজ দায়িত্বে একটু দেখে নেবেন। যে সম্রাট শাহজাহান মমতাজের জন্য তাজমহল বানাইছে, হ্যাঁ, আপনার জামাই আপনার জন্য কি বানাবে সেটা হচ্ছে কি, তাজমহলকে এই মমতাজকে দেখার পর আপনি আইডেন্টিফাই করবেন যে আমার জন্য আমার জামাই কি বানাইতে পারে, ঠিক আছে? তো আশা করি এখানে যারা আছেন মমতাজের চেয়ে সবাই সুন্দর। সো পৃথিবীর ইতিহাসে সম্রাট শাহজাহান আরো আসবে, কিন্তু এরকম পাগল শাহজাহান আর আসবে না, বুঝে গেছেন? রূপের থেকে আচ্ছা আচ্ছা স্যার, ওকে, আমরা পরের স্টেপে যাই। তৃতীয় যুদ্ধ হয় 1761 সালে আহমদ শাহ আবদালী এবং মারাঠাদের মধ্যে। আহমদ শাহ আবদালী এবং মারাঠাদের মধ্যে তৃতীয় যুদ্ধ হয়। সেখানে হচ্ছে কি আহমদ শাহ আবদালী, যারা আফগান ছিল, এরা উইন হয়, মানে এরা এরা এই প্রথম পার্টটা পুরাটা হচ্ছে কি উইন হয়। পানিপথের যুদ্ধ। আচ্ছা, পানিপথ কিসের নাম? পানিপথ কোথায়? একটা জায়গার নাম। পানিপথ জায়গাটা কোথায়? কোন মানে হরিয়ানা রাজ্যে নাকি? হরিয়ানা রাজ্যে সম্ভবত, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে কি ইতিহাসে একটা পলাশির যুদ্ধ হয়েছিল, আপনারা সবাই জানেন পলাশির যুদ্ধ। হ্যাঁ, পলাশির যুদ্ধ কত সালে? কয় তারিখ? কি বার?
কয়টা বাজে? মানে এতক্ষণে পানিপথের যুদ্ধ হয়ে গেছে 1757 সালের 23 জুন। এতক্ষণে কি পানিপথের যুদ্ধ হয়ে গেছে। ওই দিনটা কি বার ছিল? বৃহস্পতিবার ছিল। সময় ছিল কি সকাল 11টায়। পানিপথের যুদ্ধ কার কার মাঝে হয়? নবাব সিরাজউদ্দৌলা এবং পলাশীর যুদ্ধ। সরি হ্যাঁ হ্যাঁ 17 নবাব সিরাজউদ্দৌলা এবং কার মধ্যে? ইংরেজদের ব্রিটিশদের মধ্যে, মধ্যে। ব্রিটিশদের মধ্যে। হ্যাঁ, তাহলে এই নবাব সিরাজউদ্দৌলার প্রেক্ষাপট ছিল কি? তার নানার নাম ছিল কি? আলীবর্দী খান। আলীবর্দী খানের মেয়ে ছিল কয়টা? দুইটা নাকি তিনটা? স্যার তিনটে। তিনটা। আলীবর্দী খানের কন্যা ছিল 3 জন। মেহেরুন নেসা ওরফে ঘসেটি কালা। সেকেন্ড হচ্ছে কি মাইমুনা বেগম। 3 নাম্বার হচ্ছে কি আমেনা বেগম। আপনাদের টাইম শেষ নাকি? শেষ করে দিব, আমি শেষ করে দিচ্ছি। মেহেরুন্নেসা ওরফে ঘসেটি বেগম, মাইমুনা বেগম, আমেনা বেগম। দেখেন একটু, আলীবর্দী খানের 3 কন্যার আমেনা বেগমের ছেলের নাম ছিল কে? সিরাজউদ্দৌলা। কিন্তু মাইমুনা বেগমের ছেলের নাম ছিল শওকত জং। দেখেন, আলীবর্দী খান তার ক্ষমতা যখন বড় কন্যা, তার ছেলে সন্তান ছিল না, এই জন্য বড় কন্যা মেহেরুন্নেসাকে না দেয় তিনি ক্ষিপ্ত হলেন। সেকেন্ড পয়েন্ট ছিল ঘসেটি বেগমের পয়েন্ট ছিল আমাকে দেন না ঠিক আছে, কিন্তু আমার মেজ বোন মাইমুনা বেগমের ছেলে কে আছে? শওকত জং। ঘসেটি বেগমের কোনো ছেলে ছিল না, শওকত জং আছে, তাকে দেন, শওকত জংকে দেন। আলীবর্দী খান শওকত জংকে না দিয়া ছোট কন্যা আমেনা বেগমের ছেলে নবাব সিরাজউদ্দৌলাকে দেয়াতে ঘসেটি বেগম সহ আরো যারা যারা ছিল, শওকত জং সহ সবাই মিলা ইংরেজদের সাথে হাত মিলাইয়া 1757 সালে যেই দিন বাংলার সূর্য উঠার কথা ছিল, সেই দিন বাংলার সূর্যটা কি হয়ে যায়? ডুবে যায়। 1757 সালে পলাশীর যুদ্ধে যদি নবাব সিরাজউদ্দৌলা জয়লাভ করতেন, আমার আজকের বাংলাদেশ এই জায়গায় থাকতো না স্যার। আমার আজকের বাংলাদেশ অন্তত ইউরোপের একটা দেশের মতো হতো। কেন? 1757 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা হেরে যাওয়ার কারণে আমার বাংলাদেশের স্বাধীনতা 1971 সালে স্বাধীন না হয়ে এটা আরো 50 বছর আগে কি হতো? স্বাধীন হতো। মানে 1931 সালে স্বাধীন হতো বা আরো আগে স্বাধীন হতো। পলাশীর যুদ্ধে যেদিন নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছে, ওই দিনে আমাদের ভাগ্য কি হয়েছে? খারাপ হয়েছে। কি বুঝাতে পারছি স্যার? তাহলে এই পলাশীর যুদ্ধে কোথায় হয়েছিল? পলাশী আমবাগানে হয়েছিল। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুজিবনগর সরকার গঠিত হয়েছিল কোথায়? পলাশী মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে। এবং আমাদের জাতীয় সঙ্গীতে একটা লাইন আছে যে আমের বনে ঘ্রাণে, আছে কিনা? বাংলাদেশের ইতিহাসে 3টা গুরুত্বপূর্ণ জায়গায় আম থাকার কারণে বাংলাদেশের জাতীয় বৃক্ষ বলা হয়েছে কি? আম গাছ। স্যার বোঝা গেছে? আমরা এখানে শেষ করলে ভালো হয়, কারণ যুদ্ধ পড়াতে গেলে শেষ হবে না। হ্যাঁ স্যার। স্যার আমি জানি না স্যার, এটা অনেক কঠিন পড়া, মানে আফ্রিকার ইতিহাস। আপনার সাবজেক্ট কি? হ্যাঁ ভাই হ্যাঁ ভাই 3 জন 4 জন। হ্যাঁ উনি অভিযান করতে গেছেন, এখান থেকে গেছেন, মোসাদের ইয়া থেকে, অভিযানের প্ল্যান থেকে গেছেন। হ্যাঁ স্যার বসেন, শেষ করিনি আমি এখনো। স্যার আমি যুদ্ধের মানে অনেক পড়া আছে স্যার। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ঢুকলে আপনাদেরকে আর বের করা যাবে না, ঠিক আছে? যেহেতু সময় কম, আমরা চেষ্টা করেছি এই কম সময়ের মধ্যে যতদূর পারা যায় আর কি। তো আমরা মোটামুটি এতটুকু পর্যন্ত থাকেন, এতটুকু পর্যন্ত ক্লিয়ার করার চেষ্টা করেন। সেকেন্ড বিষয় হচ্ছে কি, আপনাদের প্রথমে যে এসডিজি পড়িয়েছি এটা একটু বাসায় প্র্যাকটিস করবেন। নেক্সটে কখনো যদি ক্লাসে আসি তাহলে অবশ্যই কি করবেন? এটা পড়া শিখে আসবেন। আমি মানে 1 মিনিটে এসে এটা একটু শেষ করবো। আমার প্রথম এসডিজি কি ছিল স্যার? একটু কথা বলেন। দারিদ্র্য বিমোচন। 2 নাম্বার কি ছিল? 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার,
7 নাম্বার, 8, 9, 3I, ইন্ডাস্ট্রি, ইনোভেশন, ইনফ্রাস্ট্রাকচার। 10, 11, 12, ক্লাইমেট চেঞ্জ। 14, 15, 16, শান্তি, ন্যায় বিচার, কার্যকর। 17। থ্যাংক ইউ সবাইকে। ইনশাল্লাহ আশা করি আজকের ক্লাস থেকে মিনিমাম 3টা নাম্বার আপনি পাবেন, 3টা নাম্বার আশা করি। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ পরের ক্লাসে কখনো আবার সুযোগ হলে দেখা হবে। আল্লাহ হাফেজ। একটা প্রশ্ন স্যার স্যার, সবাই কোনো একটা প্রশ্ন প্রশ্ন থাকলে, কোনো এরপরে কিছু না বুঝলে তাহলে স্যারের ইউটিউব চ্যানেলে যাবেন। কোনো প্রশ্ন যদি প্রয়োজন হয় এই চ্যানেলে পাবেন, ইউটিউব তাহলে স্যার। হ্যাঁ স্যার, আপনার প্রশ্ন।